প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা ফৌজদারি কার্যবিধির পার্ট 6 এবং 7 আলোচনা করব। পার্ট 6 আছে ধারা 345 থেকে 403। প্রথমেই ধারা 345, যে অপরাধের আপোষ নিষ্পত্তি, কম্পাউন্ডিং। আচ্ছা, এখানে স্টার দেওয়া আছে, মানে এই ধারাতেও রিসেন্টলি 2025 সালে অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী হয়েছে। আদালতের অনুমতি ছাড়াই প্রথম ও দ্বিতীয় স্তম্ভের কলামের অপরাধের আপোষ মীমাংসা তৃতীয় কলামের ব্যক্তিগণ করতে পারবে। কোন কলামের কথা বলা হচ্ছে? আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম দ্বিতীয় তফসিলে 8টি কলাম আছে। 8টি কলামে যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কলামে যে বক্তব্যগুলো আছে সেগুলো দেখতে হবে আদালতের অনুমতি সাপেক্ষে। তাহলে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আদালতের অনুমতি লাগবে না, যদি পক্ষগণ রাজি থাকে তাহলেই হয়ে যাবে। আর দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে এখানে শুধু পক্ষগণ রাজি থাকলে হবে না, আদালতেরও অনুমতি নিতে হবে। আদালতের অনুমতি ছাড়া এখানে কি করা যাবে না? আপোষ করা যাবে না। এটা কিন্তু এডিআর না। সিভিলে যেমন অল্টারনেটিভ ডিসপুট রেসলিউশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি আদালতের বাইরে গিয়ে আদালতের কার্যক্রমের বাইরের একটা বিধান, এখানে কিন্তু আদালতের কার্যক্রমের বাইরের না, আদালতের কার্যক্রমের ভেতরেই। তাই ক্রিমিনাল মামলাতে আপোষ থাকলেও এটাকে এডিআর এর সাথে তুলনা করা যাবে না। এটা এডিআর মনে হলেও এটা কিন্তু এডিআর না। এডিআর হচ্ছে আউট অফ কোর্ট, কিন্তু এটা হচ্ছে কোর্টের ভেতরেই। আপোষ ক্রিমিনাল মামলায় কোর্টের বাইরে করলেও এই নিষ্পত্তিটা কিন্তু কোর্টের একটা প্রসিডিউরের মাধ্যমে করতে হবে। এই কারণে এটাকে এডিআর বলা হয় না। প্রথম ও দ্বিতীয় স্তম্ভের কলমের অপরাধের আপোষ মীমাংসা তৃতীয় কলমের ব্যক্তিগণ করতে পারবেন, তবে আদালতের অনুমতি নিয়ে। আপোষযোগ্য অপরাধের সহায়তা বা চেষ্টার অপরাধও আপোষযোগ্য, অর্থাৎ যে অপরাধটা আপোষযোগ্য সেই অপরাধ করতে গিয়ে যদি কেউ সহযোগিতা করে বা চেষ্টা করে সেটাও আপোষযোগ্য হবে। মানে আপোষযোগ্য অপরাধ যদি হয় তাহলে সেটার অ্যাবেটর এবং যে চেষ্টা করবে সেটার জন্য, মানে অ্যাটেম্পট, অর্থাৎ 511 ধারাও প্রযোজ্য হবে এখানে পেনাল কোডের। 18 বছরের কম, মানে নাবালক, জড়বুদ্ধি এবং উন্মাদ পক্ষে চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আদালতের অনুমতি সাপেক্ষে আপোষ মীমাংসা করতে পারবে। অর্থাৎ ভিকটিম যদি নাবালক হয় বা জড়বুদ্ধ বা উন্মাদ হয়, তাহলে যে ক্ষতিগ্রস্ত পক্ষ ভিকটিম, সে রাজি আছে কিনা সেটা কি করে বোঝা যাবে? কারণ তার স্বাক্ষরের তো মূল্য নাই। এই কারণেই তার সম্মতি দিবে কে? যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তার আত্মীয় স্বজন, তার পরিবারের অন্য কোনো সদস্য। বিচার বা আপিলের জন্য যে আদালতে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ বিচার নিষ্পত্তি হচ্ছে অথবা আপিল, তার মানে মামলা চলাকালীন সাক্ষ্য গ্রহণ হচ্ছে যে কোর্টে বা বিচার নিষ্পত্তি হচ্ছে যে কোর্টে, সেই কোর্টে আপোষ করা যাবে। অথবা মামলা রায় হয়ে গেছে, মামলার আপিল হয়েছে, আপিলে গিয়েও আপোষ করা যাবে। উক্ত আদালতের অনুমতি আবশ্যক। 5-এর বলা হচ্ছে হাইকোর্ট 429 ধারায় দায়রা আদালত 429 ধারায় রিভিশন ক্ষমতা প্রয়োগকালেও আপোষ মীমাংসার অনুমতি দিতে পারে। তার মানে আপোষ দেখেন যে মূল মামলাতেও করা যায়, আপোষ আপিলে গিয়েও করা যায়, আপোষ আবার রিভিশনে গিয়েও করা যায়। 3 ক্ষেত্রে আপোষ করা যাচ্ছে। আবারও বলছি, মূল মামলায় আপোষ চলবে, মূল মামলায় আপোষ হয়নি, আপিল বা রিভিশন হয়ে গেছে মামলায়, আপিলে অথবা রিভিশনে গিয়েও কিন্তু আপোষ করা যাবে। 6 খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। অত্র ধারায় যদি আপোষ নিষ্পত্তি হয় তাহলে আসামি খালাস পাবে। তাহলে মামলায় যদি আপোষ নিষ্পত্তি হয়ে যায়, মামলা তো আর থাকে না, নিষ্পত্তি হয়ে যায়, তাহলে আসামির কি হবে? আসামি কি অব্যাহতি পাবে না খালাস পাবে, না মুক্তি পাবে? আসামি পাবে খালাস। তো ফাইনাল টাচ যে নোট আপনাদেরকে দিব আমি পরীক্ষার 1 মাস আগে রিভিশন ব্যাচে, তখন কিন্তু একটা চার্ট থাকবে যে কত ধারায় কোন পদক্ষেপের পরে আসামি কি পাবে, খালাস পাবে, অব্যাহতি পাবে, না মুক্তি পাবে। এই আহ, মানে একটা ছক যদি না দিয়ে দিই, চার্ট না দিয়ে দিই, তাহলে আপনাদের কনফিউশন তৈরি হবে। তো আমি চার্ট দিয়ে দিব, আপনারা চাইলে নিজে থেকেও চার্ট করে নিতে পারেন। অত্র ধারার বিধান ব্যতীত আপোষ করা যাবে না, অর্থাৎ আপোষ করলে 345 ধারাকে মেনেই করতে হবে, এর বাইরে সম্ভব না। এরপরে যে লাইনটা পড়বো সেটা হচ্ছে রিসেন্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসছে। 8 নম্বর, এই ধারাতে যাই থাকুক না কেন,
অর্থাৎ এই ধারাতে কিছুক্ষণ আগে আমরা যেটা পড়ছি, আপোষযোগ্য কোনো অপরাধের মামলায় উভয় পক্ষ আপোষ করতে সম্মত হলে আদালত অবশ্যই আপোষের ব্যবস্থা করবেন। আদালতের অনুমতি নেওয়ার ক্ষেত্রে আদালত অনুমতি দিবেন, তা অবশ্যই লেখা হয়েছে। লিগ্যাল এড অফিসারের নিকট পক্ষদের আপোষের জন্য প্রেরণও করবেন, অর্থাৎ এডিআর এর কিছুটা সুবিধা নেওয়া যাবে, কিন্তু এটাকে এডিআর বলা যাবে না। নিযুক্ত অ্যাডভোকেটের নিকট পক্ষদের আপোষের জন্য প্রেরণ করবেন। অ্যাডভোকেট নিযুক্ত না হলে নিজেদেরকে আপোষ করতে বলবেন। এটা আমরা পড়ছি, সবগুলো হচ্ছে 8 নং উপধারার বক্তব্য। আপোষকালে কোনো চুক্তি সম্পাদিত হলে, মানে স্ট্যাম্পে যদি কোনো চুক্তি হয় বা সাদা কাগজে চুক্তি হয় না কেন, নথিতে কপি রাখতে হবে এবং চুক্তিটি বাস্তবায়নের প্রয়োজনীয় আদেশ প্রদান করবেন। কি আদেশ প্রদান করবেন? যে কোর্টে আপোষ হচ্ছে সেই কোর্ট। আশা করি আপোষ বিষয়ে আর একটু ক্লিয়ার একটা ধারণা পাওয়া গেল এই 8 নম্বর যে উপধারা, এটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এরপর আমরা পড়ব 353। আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে। সাধারণ নিয়ম হচ্ছে আসামিকে উপস্থিত রেখে আদালত শুনবে যে কি ধরনের সাক্ষ্য গ্রহণ হচ্ছে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আসামির অনুপস্থিতিতেও কিন্তু সাক্ষ্য গ্রহণ হতে পারে, সেটা ভিন্ন বিষয়, সেটা ব্যতিক্রম। 20, 22 এবং 23 অধ্যায় অনুসারে সকল সাক্ষ্য আসামির ব্যক্তিগত হাজিরা প্রয়োজন না হলে, একাধিক আসামি যদি থাকে, আমি এর আগের একটি ক্লাসে বলেছিলাম, যদি একটা মামলায় 10 জন মনে করেন আসামি আছে, একের অধিক আসামি আছে, সেই ক্ষেত্রে যদি একজন উপস্থিত থাকে এবং বাকিরা অনুপস্থিত থাকলে, একজন উপস্থিত থাকলেই সকলের পক্ষে কিন্তু একটা দরখাস্ত দিয়ে জেরা করা যায়। অনুপস্থিত আসামিদের পক্ষেও জেরা করতে পারবে ডিফেন্স লয়ার আসামিদের পক্ষে, বাদী পক্ষের সকল সাক্ষীদের। আসামির উকিলের উপস্থিতিতে, তার মানে আসামির আইনজীবী থাকতে হবে। যদি আইনজীবী না থাকে তাহলে আবার জেরা কে করবে? 363, সাক্ষীর আচরণ সম্পর্কে মন্তব্য। সাক্ষী আদালতে উঠে কেমন আচরণ করছে, কথা বলতে লেগে বেঁধে যাচ্ছে, না থেমে থেমে বলছে, না ঘেমে যাচ্ছে, না ভয় পাচ্ছে, না সে কনফিডেন্টলি কথার উত্তর দিচ্ছে। তো এটা থেকে কিন্তু আদালত গুরুত্বপূর্ণ মনে করলে সাক্ষীর হাবভাব সম্পর্কে মন্তব্য লিপিবদ্ধ করা যাবে। কেন মন্তব্য লিপিবদ্ধ করবেন? কারণ সাক্ষ্য গ্রহণ করার পরে একদিনে একজন বিচারক অনেক মামলা দেখেন। তো এই সাক্ষী কি আচরণ করলো এই ডিপোজিশন বা সাক্ষ্য দেওয়ার সময়, ডিপোজিশন বলতে জবানবন্দি গ্রহণ, জেরা যেটা লিখা, মানে জবানবন্দি এবং জেরা লিখার যে ফর্ম, সেটাকে ডিপোজিশন বলা হয়। তো ডিপোজিশন বা সাক্ষ্য গ্রহণের সময় মন্তব্য লিখলে কি হবে, পরবর্তী যখন ওই মামলার রায় দেওয়া হবে তখন কি বক্তব্য দিয়েছিল এবং বক্তব্য পেশের সময় কেমন হাবভাব করেছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, সেগুলো যদি একটু মন্তব্য লিখে রাখেন রায় দেওয়ার জন্য সুবিধা হবে। অথবা ওই বিচারক যদি বদলি হয়ে অন্য কোর্টে চলে যান, তাহলে এই নথি তো থেকে যাবে এই কোর্টে, তখন নতুন যে বিচারক আসবেন তার জন্য সুবিধা হবে যে হ্যাঁ, এই সাক্ষী মুখে তো এক কথা বলছেন কিন্তু তার অন্তরে বা তার আচরণ, হাবভাব বা অ্যাটিচিউড একটু ভিন্ন রকম, বডি ল্যাঙ্গুয়েজ ভিন্ন রকম। তো এটা একটা গুরুত্বপূর্ণ যদি বিষয় হয়ে দাঁড়াতে পারে, আদালত যদি মনে করেন লিপিবদ্ধ করতে পারবেন, করা উচিত, যেটার লজিক আমি দেখালাম। 366, রায় ঘোষণার পদ্ধতি। আচ্ছা, হয়ে গেল সাক্ষ্য গ্রহণ, এবার তো রায় দিতে হবে। তো রায়ের ক্ষেত্রে কি পদ্ধতিতে রায় দিবে? মূল বা আদি এখতিয়ার সম্পন্ন ফৌজদারি আদালতের প্রত্যেকটি বিচারের রায় অথবা সারাংশ ঘোষণা করতে হবে। পুরো রায় না পড়লেও যে সারাংশ, সেটা পড়তে হবে। বিচার সমাপ্ত হবার পরই বা পরবর্তী সময়, অর্থাৎ যেই দিন বিচার সমাপ্ত হলো, আর্গুমেন্ট শেষ হয়ে গেল, সেই দিনই রায় দিয়ে দেওয়া উচিত। যদি সম্ভব না হয়, পরবর্তী একটা রায়ের জন্য আদেশ দিবে, আদেশের একটা ডেট থাকবে বা রায়ের জন্য একটা ডেট থাকবে বা ধার্য তারিখ থাকবে, ওই পরবর্তী সময়ে অর্থাৎ পরবর্তী ধার্য তারিখেই রায় দিয়ে দিতে হবে। পক্ষগণ বা তাদের উকিলদের নোটিশ দিয়ে, যদি পক্ষগণ বা তার উকিল বেশ কয়েকটা ডেট অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে তাদেরকে নোটিশ দিতে হবে। বাস্তবে নোটিশ দেওয়ার দরকার হয় না, কারণ পক্ষগণ সাধারণত রায়ের দিন উপস্থিত থাকার চেষ্টা করে। আদালতের বা আসামি বা উকিলদের বোধগম্য ভাষায় অনুরোধ ক্রমে পুরো রায় পড়ে শোনাবেন। যদি আইনজীবী বা আসামি বলে যে পুরো রায়টা পড়ে শোনানো হোক, তাহলে
যিনি বিচারক তিনি পুরো রায় পড়ে শোনাতে বাধ্য, তিনি পড়ে শোনাবেন। আসামি বা উকিলের অনুপস্থিতিতে শুধুমাত্র অর্থদণ্ড ও খালাসের আদেশের ক্ষেত্রে আসামি না থাকলেও বা উকিল না থাকলেও কি করা যাবে, রায় প্রচার করা যাবে। পক্ষগণ বা উকিল অনুপস্থিত, পক্ষগণ বা উকিল উপস্থিত না থাকলেও মানে অ্যাবসেন্ট কেউ নাই আদালতে, সেক্ষেত্রে রায় অসিদ্ধ হবে না। মনে করেন যে এই যে একটু আগে বললাম যে অর্থদণ্ড এবং খালাসের ক্ষেত্রে আসামি বা উকিল না থাকলেও চলবে, কিন্তু পরের তিনেই বলা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে যদি পক্ষ অর্থাৎ বাদী বিবাদী কোনো পক্ষ যদি না থাকে, বাদী এবং আসামি কোনো পক্ষ যদি না থাকে বা উকিলেরাও না থাকলেও ওই সময় যদি রায় দিয়ে দেয় এবং অর্থদণ্ডের সাথে কারাদণ্ড যদি থাকে, তবুও রায় কি হবে না, অসিদ্ধ হবে না। অসিদ্ধ মানে অবৈধ হবে না। অসিদ্ধ মানে অবৈধ। এই ডান পাশে লিখে নিতে পারেন, অসিদ্ধ অর্থ অবৈধ, মানে বাতিল হবে না। অবৈধ বা চ্যালেঞ্জ করা যাবে না যে পক্ষগণ ছিল না, উকিল ছিল না, কেন রায় দেওয়া হলো, এই অজুহাত নিয়ে আসা যাবে না। অত্র ধারা 537 ধারাকে সীমিত করবে না। তো যখন আমরা 537 পড়বো তখন এটার সাথে যে কানেকশন সেটা বুঝতে পারবেন। 369, আদালত রায় পরিবর্তন করবেন না। রায়ে স্বাক্ষর করার পর করণিক ভুল সংশোধন করা ব্যতীত রায় পরিবর্তন বা পুনর্বিবেচনা করবেন না। কেন করবেন না? কারণ হাকিম বা বিচারক নড়ে চড়ে বসতে পারেন, কিন্তু তার যে হুকুম সেটা নড়বে না। মানে হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। হুকুম মানে রায় বা আদেশ। এই কথাটা এই মানে ধারার বক্তব্যের সাথে মিলে যাচ্ছে। এটা আমরা সিভিল পড়ানোর সময়, দেওয়ানি কার্যবিধি পড়ানোর সময়ও কিন্তু বলেছি। 371, আসামির আদেশক্রমে রায়ের কপি বা অনুলিপি প্রভৃতি প্রদান করা যাবে। আসামি যদি চায় রায়ের কপি নিতে পারে, নেওয়া তো লাগতে পারে আপিল বা রিভিশন করার জন্য। অবিলম্বে আদালতের বা নিজ ভাষার অনুবাদকৃত, নিজ ভাষায়, এটা অন্তস্থ করে দিলে ভালো হয়, নিজ ভাষায় অনুবাদকৃত কপি দিতে হবে। 20 অধ্যায়ের মামলা ছাড়া সকল মামলার কপি বিনামূল্যে দিতে হবে, সেটা বলা হচ্ছে। তবে সাধারণত কপি নিতে কিছু খরচ তো হয়। সার্টিফাইড কপি নিতে কোর্ট ফি দিতে হয়, ফলিও দিতে হয়। মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে দায়রা আদালত হলে কতদিনের মধ্যে আপিল করতে হবে তা জানাবেন। আমরা জানি যে মৃত্যুদণ্ড যদি দেওয়া হয় তাহলে 7 দিনের মধ্যে আপিল করতে হয়। এই 7 দিনের মধ্যে যে আপিল করতে হবে এটা কিন্তু আসামিকে জানাতে হবে। আসামি অনেক সময় লক্ষ্য করতে নাও পারে, খুবই সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয়। এই 7 দিনের মধ্যে এবং খুব কম সময়ের মধ্যে যেহেতু করতে হয়, তামাদি আইনে সবচেয়ে কম সময় হচ্ছে এটা। তামাদি আইনের 150 অনুচ্ছেদে, 150 অনুচ্ছেদে দেওয়া আছে 7 দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে হয় হাইকোর্ট বিভাগে। তো এটা কিন্তু স্মরণ করে দিতে হবে। 373, দায়রা আদালতের সিদ্ধান্ত ও দণ্ডাদেশ, দণ্ডাজ্ঞার বা দণ্ডাদেশের কপি জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট বলছে যিনি ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার বা জেলা প্রশাসক। প্রশাসনিক যখন দায়িত্ব পালন করেন ওই একই ব্যক্তি যখন বিচারিক দায়িত্ব পালন করছে তখন জেলা ম্যাজিস্ট্রেট। তো একজন জেলার যেহেতু প্রধান, এবং দেখবেন যে কোর্ট, সাধারণত কোর্ট কি জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি বা জেলা প্রশাসকের যে কার্যালয় তার আশেপাশেই হয়, মানে ওই ওই কম্পাউন্ডেই হয়। তার মানে যিনি প্রশাসনিক দায়িত্ব পালন করছেন তার আশেপাশেই কি করছেন, বিচারিক যে কার্যক্রমগুলো চলছে। যেহেতু আগে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ এক ছিল, তাই ওইভাবে কাঠামোগুলো তৈরি হয়ে আছে। অর্থাৎ জেলা জজের বা জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে কিন্তু সবকিছু ছিল। যখন আলাদা হয়ে গেল তখন যেহেতু পাশাপাশি আছে, তাই সবকিছু তো আর আলাদা হয়ে চলে যেতে পারছেন না। তাই কিছু কিছু নিয়ম এভাবে থেকেই গেছে যে ডিসি মহোদয়কে জানাতে হবে যে তার জেলায় কয়টা রায় হচ্ছে, কি কি রায় হচ্ছে, একটা কপি দিবে। এবং এই কপিগুলো জেলা ম্যাজিস্ট্রেট কি করবেন, জেলার যে রেকর্ড রুম আছেন সেই রেকর্ড রুমে সংরক্ষণের ব্যবস্থা করবেন। তাই অনেক বছর পরেও যখন কোনো মামলার কপির দরকার হয় তখন আর সংশ্লিষ্ট আদালত থেকে কপি পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? রেকর্ড রুম থেকে কপি পাওয়া যায়, পুরাতন মামলার কপি, জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে যে রেকর্ড রুম থাকে।
তো রেকর্ড রুম থেকে যখন কপি নেওয়া হয় তখন আবার এই কপি নেওয়ার প্রসিডিউর আছে, সিস্টেম আছে। তো এগুলো যারা কোর্টে নিয়মিত যান, যারা এগুলো দেখেছেন, জানেন, বুঝতে পারছেন, বাস্তবের সাথে রিলেট করার চেষ্টা করেন, বুঝতে পারবেন, তাহলে আরো ভালো এবং মনেও থাকবে। এবং আরেকটা বিষয় বলে রাখি যে যতই পুরাতন মামলা হোক তার কি কপি পাওয়া যায়? না। বেশি পুরাতন হলে কপি পাওয়া যায় না। যখন রেকর্ড রুম ভরে যায় তখন একটা রেজিস্টার মেনটেন করা হয় এবং একটা নির্দিষ্ট সময় পর পর রেকর্ড রুমের নথিপত্র পুড়িয়ে ফেলা হয়, যেটাকে নথি ধ্বংস বলা হয়। নথি ধ্বংস করে দেওয়া হয়, মানে খুব পুরাতন নথি হয়ে গেলে সেগুলো ধ্বংস করে ফেলা হয় যদি জায়গা না থাকে। এবং এটা নির্দিষ্ট সময় পর পর করা হয়, পুড়িয়ে ফেলা হয় পুরাতন গুলো। এবং কোন কোন মামলার নথি পুরানো হলো সেটার আবার রেজিস্টার মেনটেন করা হয়, যেন কপি না হয়ে গেলেও তথ্য পাওয়া যেতে পারে, যে মামলার নাম্বার, বাদী বিবাদীর নাম বা বাদী আসামির নাম, এবং কত ধারার মামলা ছিল, এবং এই মামলার রায়ের সংক্ষিপ্ত বক্তব্য লিখে রাখা যেতে পারে। এইভাবে রেজিস্টার মেনটেন করা হয়। অনেক সময় রেজিস্টার থেকেও তথ্য নেওয়া যেতে পারে। দায়রা আদালত প্রেরণ করবেন কার কাছে? সিজিএম বা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট। এবং মহানগর দায়রা আদালত প্রেরণ করবেন সিএমএম বা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট। কি প্রেরণ করবেন? ওই যে রায়ের কপি। 374 দায়রা আদালত কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ পেশ। দায়রা আদালত কয়টা আছে? তিনটা। যুগ্ম দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং দায়রা জজ। আমরা 31 ধারাতে জেনেছিলাম যে শুধুমাত্র দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড দিতে পারে, আর যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড দিতে পারে, যেটা আজকের পরীক্ষায় আমি দিয়েছিলাম যে যুগ্ম দায়রা জজ কত সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড দিতে পারে? উত্তর হবে অনধিক 10 বছর। তো সেটা ছিল। তাহলে অতিরিক্ত দায়রা জজ অথবা দায়রা জজ অথবা যতগুলো ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালের আদালতও কিন্তু কি করতে পারেন? মৃত্যুদণ্ড দিতে পারেন, কারণ তারা দায়রা জজ সমতুল্য। তো দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেন তাহলে সেটা কার্যকর করতে হলে, অর্থাৎ ফাঁসি দিয়ে ওই দায়রা মানে মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে মেরে ফেলতে হলে, তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে, ফাঁসি দিতে হলে হাইকোর্টের কিন্তু অনুমোদন লাগবে, যেটাকে বলা হচ্ছে ডেথ রেফারেন্স ফর সেকিং কনফার্মেশন বাই হাইকোর্ট ডিভিশন। তো দায়রা জজ রায়ের কপি সহ পুরো মামলার সেট নথি পাঠিয়ে দিবেন কোথায়? হাইকোর্টে পাঠিয়ে দিবেন। তো হাইকোর্ট এটা পড়ে সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ এই ফাঁসি কার্যকর করা হবে না হবে না। না, হাইকোর্ট কোনো সিদ্ধান্তে পরিবর্তন নিয়ে আসবেন। সেটাকে বলা হচ্ছে ডেথ রেফারেন্স। যদি প্রশ্ন আসে ডেথ রেফারেন্স এর বিধান কত ধারায় আছে? ফৌজদারি কার্যবিধির 374 ধারায়। হাইকোর্ট বিভাগের নিকট পেশ। হাইকোর্ট অনুমোদন না দেওয়া পর্যন্ত কার্যকর করা যাবে না। হাইকোর্ট যদি এটা ঝুলিয়ে রাখে বেশ কয়েকদিন, 1 বছর 2 বছর, ততদিন পর্যন্ত ফাঁসি কার্যকর হবে না। এবার ডেথ রেফারেন্স পাওয়ার পরে, মানে ওই হাইকোর্ট মামলার কপি পাওয়ার পরে কি প্রসিডিউর ফলো করবেন সেটা বলা আছে। 375-এ বলা হচ্ছে অধিক অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দানের ক্ষমতা। হাইকোর্ট নিজে বা দায়রা আদালতকে নির্দেশ প্রদান করবেন। হাইকোর্ট নিম্নরূপ নির্দেশ না দিলে অধিক অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণকালে দণ্ডিত ব্যক্তি হাজিরা হতে রেহাই পাবে। অধিক অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ প্রয়োজন না হলে গৃহীত সাক্ষ্য সত্যায়নপূর্বক দায়রা আদালতে প্রেরণ। এটা কে করছে? হাইকোর্ট করছে। কি বিষয়ে করছে? এটাকে আপিল বা রিভিশন না। এটা আপিল বা রিভিশন না, ওই যে ডেথ রেফারেন্স এর জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসি দেওয়া হবে কিনা এর যে অনুমতি প্রার্থনা করছে দায়রা জজ। তো ওই নথিতে, ওই নথি পাওয়ার পরে হাইকোর্ট কি কি কাজ করবেন সেটা 375-এ আমরা দেখলাম। এই তিনটা পয়েন্টে বলা আছে। 376-এ বলছে হাইকোর্ট বিভাগ কর্তৃক দণ্ড বহাল বা বাতিলের ক্ষমতা। 374 ধারায় পেশকৃত নথির আরো কি করতে পারবেন? 376-এ সেটাও বলা হচ্ছে হাইকোর্ট বিভাগের ডেথ রেফারেন্সের উপরে ক্ষমতা কি? দণ্ড বহাল রাখতে পারেন, অর্থাৎ দণ্ড বহাল থাকলে তো ফাঁসি কার্যকর হবে। আইন অন্য অন্য দণ্ডাদেশ দিতে পারেন, অর্থাৎ ফাঁসি কার্যকর না করে বলতে পারেন মৃত্যুদণ্ডকে কমিয়ে যাবজ্জীবন করে দেন, অথবা যাবজ্জীবন না দিয়ে 14 বছর করে দেন, অথবা 20 বছর করে দেন, অথবা 10 বছর করে দেন। এইভাবে অন্য কোনো দণ্ডে কনভার্ট করে দিতে পারেন। দণ্ড বাতিলও করে দিতে পারেন, যেটা দণ্ড বাতিল। দণ্ড বাতিল করলে সাধারণত কি পাবে? দণ্ড বাতিল করলে তখন আবার পাঠিয়ে দিয়ে আবার বিচার করতে বলবেন, তারপরে আবার কি দণ্ড আসে সেটা দেখবেন। অথবা ডিরেক্ট আসামিকে খালাস প্রদানও করতে পারেন হাইকোর্ট। হাইকোর্টের তাহলে এই ক্ষমতাও আছে যে ফাঁসির আসামিকে কি দিয়ে দিবে? খালাস দিয়ে দিবে। আপিলের মেয়াদ অতিক্রম, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত
অত্র ধারা বলে দণ্ড অনুমোদনের আদেশ দেওয়া যাবে না। আচ্ছা, দায়রা জজ ফাঁসির আদেশ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নথিটা কি করলেন? ডেথ রেফারেন্সের জন্য হাইকোর্টে পাঠিয়ে দিলেন। এইদিকে আবার আসামি পক্ষ মামলার সার্টিফাইড কপি নিয়ে হাইকোর্টে আবার আপিল করলেন। তো যদি হাইকোর্টে আপিল করা হয় তাহলে আপিলের একটা ইনফরমেশন স্লিপ নিয়ে নিশ্চয়ই এই হাইকোর্টের ডেথ রেফারেন্সের যেখানে গেছেন নথি ওই বেঞ্চে দিয়ে দেওয়া হবে, এবং যে কোর্ট ফাঁসির আদেশ দিয়েছেন অর্থাৎ মৃত্যুদণ্ড দিয়েছেন সেই কোর্টে কিন্তু একটা কপি দিয়ে দিতে হবে যে এটা আপিল করা হয়েছে এই ইনফরমেশন স্লিপটা। তখন কিন্তু এই যে যতক্ষণ না আপিল নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত দণ্ড অনুমোদনের আদেশ দেওয়া যাবে না, অর্থাৎ ডেথ রেফারেন্সটা ঝুলে থাকবে। ডেথ রেফারেন্স বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ আপিল চলছে। আপিলে হাইকোর্ট যদি কি করেন, আসামিকে খালাস দিয়ে দেন, সেক্ষেত্রে আর ডেথ রেফারেন্সের কোনো ভ্যালু থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কেন এটা অনুমোদন না দিয়ে এটা স্টে করে রাখতে হবে। না হলে ভিন্ন রূপ, হাইকোর্ট বিভাগ এক বেঞ্চ হয়তো বা আপিল একটা সিদ্ধান্ত নিচ্ছে, ডেথ রেফারেন্সে এসে আরেকটা সিদ্ধান্ত হচ্ছে, তাহলে কনফিউশন তৈরি হবে। এই কনফিউশন থেকে বাঁচার জন্যই কিন্তু এই স্টে অর্ডারটা দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। 377, নতুন দণ্ড অনুমোদন দুইজন বিচারপতি কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। ডেথ রেফারেন্সের পরে এই ডেথ রেফারেন্সের যে সিদ্ধান্ত, সেটা যদি নতুন কোনো দণ্ড দেওয়া হয়, অর্থাৎ ফাঁসি দেওয়া ব্যতীত, মৃত্যুদণ্ড দেওয়া ব্যতীত যদি অন্য কোনো কিছু দেওয়া হয়, যাবজ্জীবন বা 14 বছরের কারাদণ্ড বা 10 বছরের কারাদণ্ড বা খালাস বা দণ্ড বাতিল, এরকম যদি সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা মিনিমাম দুইজন জাস্টিস স্বাক্ষর করবেন। 382, গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ। কোনো মহিলার গর্ভে যদি সন্তান থাকে, তিনি যদি প্রেগনেন্ট হন, সেক্ষেত্রে ওই গর্ভবতী মাকে কি দেওয়া যাবে না? ফাঁসি দেওয়া যাবে না। কারণ গর্ভবতী মাকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে তার গর্ভের সন্তানও কিন্তু মারা যাবে। এই কারণে গর্ভের সন্তান যতদিন পর্যন্ত ভূমিষ্ঠ হচ্ছে, ডেলিভারির পরে দুগ্ধপান যখন বন্ধ হবে, একটা নির্দিষ্ট সময় পরে ওই মায়ের ফাঁসি কার্যকর করা হবে। এটা হচ্ছে 382 ধারার নির্দেশ, যে গর্ভবতী মহিলা ডেলিভারি হবে, তারপর বাচ্চা দুগ্ধপান করবে, বাচ্চার যখন বয়স একটা মানে সুস্থ পর্যায়ে যাবে, যে মা ছাড়া এখন এই সন্তান অন্যের কাছে মানুষ হতে পারে, বাঁচতে পারে, ওই সময় ওই মায়ের ফাঁসি দেওয়া যেতে পারে। তবে আপনাদের জানার জন্য বলি যে স্বাধীনতার পর মানে 1971 সালের পর বাংলাদেশে এ যাবৎ কোনো মহিলার ফাঁসি কার্যকর হয়নি, তিনি গর্ভবতী হোক আর না হোক। মানে আপনি কোনো নিউজ এ যাবৎ খুঁজে পাবেন না যে বাংলাদেশে কোনো মহিলার ফাঁসি কার্যকর হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, এটা আপনি বলতে পারবেন না। ফাঁসি হয়েছে শুধুমাত্র পুরুষদের। মহিলাদের তাহলে কি করা হয়? যখন কোনো ব্যক্তি, মহিলা হোক বা পুরুষ হোক, যখন মৃত্যুদণ্ড হয়, দেওয়া হয়, মৃত্যুদণ্ড যখন মানে রায় হয়, তখন তাদেরকে আলাদা করে রাখা হয় জেলখানায়, যেটাকে কন্ডেম সেল বলে। কন্ডেম সেলে মানে ছোট্ট একটা ছিদ্র থাকে যেখান দিয়ে আলো প্রবেশ করে, এবং একটাই ছোট্ট রুম থাকে যেখানে একটা অ্যাটাচ বাথরুমও থাকে, খুবই ছোট একটা রুম, যেটাকে কন্ডেম সেল বলা হয়। সবাইকে আলাদা করে রাখা হয়, খুব কষ্ট সেখানে, অন্যদের সাথে মেশার সুযোগ খুবই কম। তো এখানে পুরুষরা কন্ডেম সেলে কিছুদিন থাকার পরে যদি আপিল চলে, তো আপিল চলাকালীন হয়তোবা যদি তার আহ, জামিন হতে পারে, অথবা তার প্যারোলে মুক্তি হতে পারে, অথবা যদি ভেতরেই থাকে কন্ডেম সেলেই থাকবে। এটা হচ্ছে বিষয়। আর যখন আপিল নিষ্পত্তি হওয়ার পর আপিলও মৃত্যুদণ্ড যদি তাকে দেওয়া হয়, তাহলে কিন্তু তার ফাঁসি কার্যকর হয়ে যাবে পুরুষের ক্ষেত্রে, এবং বাংলাদেশে এরকম অনেক হয়েছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে ওই কন্ডেম সেলেই থাকতে হয়। অনেক মহিলা কন্ডেম সেলেই দেখা যাচ্ছে যে অসুস্থতার কারণে বা বয়সের কারণে মারা গেছেন স্বাভাবিকভাবে, কিন্তু কোনো মহিলাকে এ যাবৎ ফাঁসি দেওয়া হয়নি। হাইকোর্ট বিভাগ কর্তৃক দণ্ড কার্যকর স্থগিত। উপযুক্ত ক্ষেত্রে দণ্ড হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া যেতে পারে যদি মহিলা গর্ভবতী হয়। তো গর্ভবতী মহিলা হলে যদি জানা যায়, অনেক সময় তার মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করে দেওয়া যায়। তাহলে যাবজ্জীবন যদি কারাদণ্ড হয়, তাহলে জেলখানায় ওই মহিলার ডেলিভারি হবে, সন্তান হবে, সন্তান নির্দিষ্ট কয়েক মাস বা 1-2 বছর দুগ্ধপান করবে, করার পরে ওই বাচ্চা
ওই জেলখানা থেকে কিন্তু বের হয়ে আত্মীয় স্বজনের কাছে চলে যাবে এবং মা সারা জীবনই ভেতরে থাকবে। এটাই নিয়ম। 384, জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা জেলার, যেটাকে আমরা সংক্ষেপে জেলার বলি, কিন্তু তিনি হচ্ছেন অফিসার ইনচার্জ অফ এ জেল, বা জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমরা যেটাকে সংক্ষেপে জেলার বলি। বরাবর দণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা বা ওয়ারেন্ট মূল্যে নির্দেশ দিতে হবে। অর্থাৎ কোনো মামলার যদি রায় হয়, তা রায়ের কপি কিন্তু জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা জেলার বরাবর কিন্তু পাঠাতে হবে। এবং ওই জেলার সেখান থেকে, এটাকে বলে মানে সিডাব্লিউ, এটাকে সিডাব্লিউ বলে, বা কনভিকশন ওয়ারেন্ট, যেটা জেলারের কাছে যায়, কনভিকশন ওয়ারেন্ট বা সাজা ওয়ারেন্ট। সাজা ওয়ারেন্টে চলে যাবে। এই ওয়ারেন্ট মূল্যে এটার জেলার আবার কি করতে পারবেন, ওই আসামিকে পুলিশের মাধ্যমে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিতে পারবেন, যদি আসামি পলাতক থাকে সেক্ষেত্রে। আর আসামি যদি আদালতে উপস্থিত থাকে, তাহলে আদালতই কিন্তু ওই রায়ের আদেশ প্লাস আসামিকে সহই জেলে পাঠিয়ে দিবেন। তাহলে জেলারকে আর ওই আসামিকে খুঁজে বের করতে হবে না। 386, অর্থদণ্ড আদায়ের পরোয়ানা বা ওয়ারেন্ট। তাহলে যদি শুধু অর্থদণ্ড হয়, সেক্ষেত্রে ওয়ারেন্ট বা পরোয়ানা কেমন হবে? নিম্নোক্ত দুইটি উপায়ে অপরাধীর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করা যাবে। অস্থাবর সম্পত্তি বলতে তার যদি ব্যাংকে টাকা পয়সা থাকে, বা তার স্বর্ণ থাকে, বা তার যদি গাড়ি থাকে, এই ধরনের সম্পত্তি নিয়ে নেওয়া যাবে। স্থাবর বা অস্থাবর উভয় প্রকার সম্পত্তি দেওয়ানি পদ্ধতিতে এর জন্য জেলার কালেক্টরকে পরোয়ানা দেওয়া যাবে। অর্থাৎ যদি তার সম্পত্তি ক্রয় করা হয়, সেক্ষেত্রে এটা জেলা কালেক্টরকে দায়িত্ব দিতে হবে। যিনি স্থাবর সম্পত্তি, জমি বা ভবন, পুকুর, এই ধরনের যদি কোনো প্রপার্টি হয়, তাহলে কালেক্টর এটাকে নিয়ে আসবেন। এবং নিয়ে আসার পদ্ধতি কি হবে? দেওয়ানি কার্যবিধিতে যেভাবে আছে, আমরা ক্রোক সংক্রান্ত বিধানগুলো দেখলাম, যে কোনো মামলার রায়ের পূর্বে ক্রোক, অথবা রায় জারি করার সময় যে ক্রোক, বাস্তবায়ন করার সময় যে ক্রোক, ওই একই স্টাইলে করা যাবে। অর্থাৎ ক্রিমিনাল মামলাতেও কিন্তু সিভিল পদ্ধতি চলে আসতে পারে। এখানে কানেকশনটা আছে। এখানে একের কয় যেটা বলা হচ্ছে, ক্রোক ও বিক্রয়। তো ক্রোক ও বিক্রয়, এই যে বিধান অনুসারে সম্পত্তি ক্রোকের সময় অপরাধী ব্যতীত অন্য কোনো ব্যক্তির দাবি সংক্ষেপে নির্ধারণের জন্য বিধি প্রণয়ন করা যাবে। এখন সম্পত্তি ক্রোকের সময় অপরাধী ব্যতীত অন্য কোনো ব্যক্তির দাবি, এখন অপরাধী ছাড়া যদি অন্য কোনো ব্যক্তি দাবি করে, অর্থাৎ এর আগে আমরা একটা বিধান দেখলাম যে রহিমের সম্পত্তি ক্রোক করতে যে করিমের সম্পত্তি যদি ক্রোক করে ফেলে, সেক্ষেত্রে কি হবে, সেটাই এখানে কানেক্ট করা আছে। তো এর ধরনের যদি কোনো প্রসিডিউর হয় যে একজনের সম্পত্তি ক্রোক করতে হবে, আসামি সম্পত্তি ক্রোক না করে যদি নিরপেক্ষ কোনো ব্যক্তির সম্পত্তি ক্রোক করে ফেলে, হয়তোবা আহ, একটা গ্রামে, যেমন আমার গ্রামে শহীদুল নামে 3 জন আছে, আমি শহীদুল আছি, তারপরে আমার সমবয়সী আরো 2 জন শহীদুল আছে। তো শহীদুল, যদি পিতার নামও অনেক সময় মিলে যেতে পারে, কিন্তু দাদার নাম হয়তো বা মিলবে না, বা মায়ের নাম মিলবে না, অনেক সময় মায়ের নামও কিন্তু মিলে যায়। তো এই কারণে কনফিউশন তৈরি হয়ে একজনকে ধরতে গিয়ে আরেকজনকে ধরে ফেলে পুলিশ, অথবা আপনার একজনের সম্পত্তি নিতে গিয়ে আরেকজনের সম্পত্তি নিয়ে ফেলতে পারে। তাহলে কি হবে? ওই সম্পত্তি নিরপেক্ষ ব্যক্তি, মানে নির্দোষ ব্যক্তি, যে আসামি না, মামলার সাথে যার কানেকশন নাই, সেই সম্পত্তি কিভাবে এবার ফিরিয়ে নিয়ে আসবে, এই সংক্রান্ত বিধি প্রণয়ন করতে পারবে হাইকোর্ট। এক্ষেত্রে কালেক্টর বা ডিক্রিদার, কালেক্টর হচ্ছে ডিক্রিদার গণ্য হবেন। আচ্ছা, যখন আমরা কোনো সম্পত্তি ডিক্রি বাস্তবায়ন করার জন্য ক্রোক এবং অকশনে বিক্রয়ের যে বিষয়টা আসে, তখন তো ডিক্রিদার লাগে। তো আবেদন করবে কেন ডিক্রিদার হিসেবে? তো ডিক্রিদার হিসাবে আবেদন করবে কিন্তু কালেক্টর। কার পক্ষে? সরকারের পক্ষে। শর্ত হচ্ছে অপরাধীকে গ্রেপ্তার অথবা আটক করা যাবে না। কেন? কারণ শুধুমাত্র অর্থদণ্ড, অর্থদণ্ড আদায় করতে হবে। মনে করেন কারাদণ্ড আছে, অর্থদণ্ড আছে, তো অর্থদণ্ড আদায় করার জন্য আসামিকে গ্রেপ্তার করা যাবে না, এটাই হচ্ছে বিধান। যদি তার সম্পত্তি ক্রোক করা হয়, তাহলে তাকে আর আটক করার দরকার কি? কারণ তার সম্পত্তি থেকে তো টাকা উঠেই আসবে। 388, কারাদণ্ড কার্যকরীকরণ স্থগিত। আমরা এর আগে মৃত্যুদণ্ড স্থগিত দেখলাম, এবার কারাদণ্ড স্থগিত হতে পারে কিভাবে? শুধু অর্থদণ্ডের ক্ষেত্রে তা অনাদায়ে কারাদণ্ড তৎক্ষণাৎ অর্থ প্রদানে ব্যর্থতায়। মনে করেন যে 1 মাসের কারাদণ্ড দিল অনাদায়ে, সরি, মনে করেন 10,000 টাকা কারাদণ্ড দেওয়া হলো, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড। সেই ক্ষেত্রে
যদি টাকা না দেয় সেক্ষেত্রে জেলে যেতে হবে। আদেশের তারিখ হতে অনধিক 30 দিনের মধ্যে সম্পূর্ণ বা 2 বা 3 কিস্তিতে প্রথম কিস্তির 30 দিনের ব্যবধানে বাকিগুলো অনধিক 30 দিনের মধ্যে টাকা দেওয়া যাবে। অর্থাৎ টাকা যদি একবার দিতে না পারে কোনো আসামি, তাহলে এইভাবে কিস্তিতেও টাকা দেওয়া যাবে। বন্ড স্বাক্ষর করলে কারাদণ্ড কার্যকর স্থগিত হবে এবং অপরাধীকে মুক্তিদান দিবে। অর্থাৎ কেউ যদি বলে যে আমি বন্ড দিয়ে দিচ্ছি, আমি টাকা দিয়ে দিব 30 দিনের মধ্যে, এবং বাকি টাকাও আমি কিস্তি আকারে যথাসময়ে নিয়ম অনুসারে দিয়ে দিব, সেই ক্ষেত্রে কিন্তু তাকে ছেড়ে দিবে। যদিও যেদিনকে রায় দেওয়া হচ্ছে, শুধু অর্থদণ্ডের কথা বলছি, মানে সেই দিনকে তাকে জেলে যেতে হবে না। সে যদি প্রতিশ্রুতি করে, বন্ড সই করে দেয় যে আমি আগামী 30 দিনের মধ্যে টাকা দিয়ে দিব। হ্যাঁ, শ্রাবণী আপু বলেন। হ্যাঁ, শ্রাবণী আপুকে লাইনে আসার সুযোগ দিয়েছি। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, এই যে কিস্তিতে টাকাটা যে পেমেন্ট করবে, এই ক্ষেত্রে স্যার এটা কি জেলের ভিতরে থেকে পেমেন্ট করা যাবে না বাইরে থেকেই করা যাবে? তাকে তো জেলে যেতেই হচ্ছে না, সে তো জেলের বাইরেই আছে। মনে বাইরে করেন থেকে স্যার তাকে, কিস্তিতে পেমেন্ট করা যাবে? হ্যাঁ তাকে বলা হলো যে আপনার 10,000 টাকা জরিমানা বা অর্থদণ্ড ফাইন হলো, আর যদি আপনি এই টাকা না দেন তাহলে আপনাকে 30 দিনের বা 10 দিনের কারাভোগ করতে হবে, বিনাশ্রম কারাদণ্ড। সে বলল না, আমি কারাদণ্ড ভোগ করব না, আমি টাকা দিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে দিতে পারছি না তাৎক্ষণিক। তাৎক্ষণিক দিয়ে দিলে তো সেখানেই মামলা শেষ হয়ে গেল, টাকা পেয়ে গেলাম মানে মামলা শেষ। এবং এভাবে নিষ্পত্তি হলো। সে যদি টাকা দিতে না পারে ইনস্ট্যান্ট, মানে তৎক্ষণাৎ, অর্থদণ্ড প্রদানে সে ব্যর্থ হলে, এবং সে একটা বন্ড দিবে এবং বলবে আগামী 30 দিনের মধ্যে আমি টাকা দিয়ে দিব, তাহলে 30 দিনের মধ্যে সে আদালতে এসে আদালতের যে বেঞ্চ সহকারী বা আমরা যে পেশকার বলি, পেশকারের হাতে কিন্তু টাকা দিয়ে দিতে পারবে, এবং পেশকার একটা কি দিয়ে দিবে, রসিদ দিয়ে দিবে। ঠিক আছে? জি স্যার। এ- এইভাবে সেটা হবে, এবং পেশকার সেই টাকাটা আবার সরকারি কোষাগারে জমা হবে। বলে দিই যে সিভিল মামলায় যে জরিমানা করা হয় সেটা কিন্তু ডিক্রিদার পায় বা বাদী পায়, কিন্তু ক্রিমিনাল মামলায় যে ফাইন করা হয় সেটা যদি রায়ে উল্লেখ না থাকে, এই টাকাটা কিন্তু সরকারের কাছে যায়, কোনো ভিকটিমের কাছে যায় না। কিন্তু রায়ে যদি উল্লেখ থাকে যে ফাইন করা হলো 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা পুরো ভিকটিম পাবে তার চিকিৎসার জন্য, সে যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। রায়ে উল্লেখ করলে ভিকটিম পাবে বা বাদী পাবে, তাছাড়া রায়ে উল্লেখ না করলে কিন্তু টাকা সরকারের কাছে চলে যায়। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা। তো সে বাইরেই আছে এবং সময় সময়ে কিস্তি আকারে টাকাটা কোর্টে জমা দিয়ে দিচ্ছে। এই হচ্ছে বিষয়। বন্ডে উল্লেখিত শর্ত অনুসারে টাকা পরিশোধে সে যদি ব্যর্থ হয়, তাহলে সঙ্গে সঙ্গে কারাদণ্ড কার্যকর করে নির্দেশ দিবে, তার মানে তাকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিবে। যে টাকা দিতে চাইলে কিন্তু টাকা কেন দিচ্ছ না, বুঝতে পেরেছেন? মানে বন্ডের যে শর্ত যে এতদিনের মধ্যে দিব সে বলছে, সেটা যদি সে পালন না করে তাহলে নিশ্চয় কি হবে, বন্ডের শর্ত পালন না করলে সাধারণত ওয়ারেন্ট হয়ে যায়। জামিনের বন্ড হোক বা এখানে টাকা জমা দেওয়ার বন্ড হোক, সে অনিয়ম করলে, শর্তভঙ্গ করলেই সেটা বাতিল হয়ে যাবে, এবং তাকে ধরে নিয়ে এসে আবার জেলে ঢুকিয়ে দিবে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার জন্য। এই হচ্ছে বিষয়। ধারা 399, যুবক বা তরুণ অপরাধীকে সংশোধনাগারে আটক। জুভেলাইন জুভেলাইন ডিলিকুয়েন্সি। জুভেলাইন শব্দের অর্থ হচ্ছে তরুণ বা যুবক বা কিশোর অপরাধী। তো কিশোর অপরাধীকে সাধারণত জেলখানায় পাঠানো হয় না। তো কাদেরকে কিশোর অপরাধী বলা হবে? এই সিআরপিসির 399 ধারা অনুসারে 15 বছরের কম বয়স্ক অপরাধীকে কিশোর অপরাধী বলা হবে বা জুভিলাইন বলা হবে। কোন শিল্পের শাখায় শিক্ষার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ কাজের প্রশিক্ষণ। সংশোধনাগারে যাবে, সংশোধনাগারে গিয়ে সেখানে যে তাকে কোনো না কোনো ট্রেনিং দিবে, অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং দিবে। সে যা শিখতে চাই, আর যদি মহিলা হয় অনেক সময় হাতের কাজ শিখতে চায়, কারুশিল্প বা কোনো সেলাই বা যেমন দর্জির কাজগুলো, এগুলো শিখে অনেক সময়। আর পুরুষ হলে আরো অন্যান্য কাজ আছে এগুলো। কেউ যদি পড়াশোনা করতে চায় পড়াশোনারও ব্যবস্থা করে দিতে পারে। তবে সাধারণত কারিগরি স্টাইলের কাজগুলোকে কি করা হয়, এখানে করানো হয় এবং উৎসাহিত করা হয়। কেন করা হচ্ছে? যেন সে, হ্যাঁ আমরা আলোচনা করছিলাম 399 ধারা, অর্থাৎ যারা কিশোর অপরাধী, ছেলে হোক মেয়ে হোক, বালক বা বালিকা হোক, তাদেরকে সংশোধনাগারে পাঠাতে হবে, জেলে না পাঠিয়ে। এবং ছেলে মেয়ের কিন্তু আলাদা সংশোধনাগার আছে, এবং তাদেরকে কাজের প্রশিক্ষণ দিতে হবে।
কেন কাজের প্রশিক্ষণ দিতে হবে? কারণ যখন তার ওই সংশোধনাগারের মেয়াদ শেষ হয়ে যাবে এবং সেখান থেকে যখন রিপোর্ট দেওয়া হবে যে তার আচরণ ভালো, এখন তাকে ছেড়ে দেওয়া যেতে পারে, তখন তাকে প্যারোলে বা প্রবেশনে ছেড়ে দিয়ে তাকে অবজারভেশনে রাখতে পারে প্রবেশন অফিসার, এবং সে বের হয়ে যেন কোনো না কোনো কাজ করতে পারে, যেন কর্ম করে খেতে পারে আর কি। 401, দণ্ড স্থগিত বা মওকুফ করার ক্ষমতা। আমরা পেনাল কোডের যেগুলা 55 55 ক ধারাতে দেখেছি সেগুলোই আবার এখানে আছে। সরকার বিনা শর্তে আসামি মেনে নিতে পারে এমন শর্তে, তাহলে বিনা শর্তে অথবা আসামিকে কিছু শর্ত দিল যেগুলো আসামির মেনে নেওয়া পসিবল। দণ্ড স্থগিত, মওকুফ বা সম্পূর্ণ বা আংশিক রূপে দণ্ড স্থগিত বা মওকুফ করতে পারবে। সরকারের নিকট দণ্ড স্থগিত বা মওকুফ করার জন্য আবেদন করা হলে তার প্রসিডিউরটা কেমন হবে? দণ্ডদানকারী বা অনুমোদনকারী আদালতের প্রিজাইডিং জজের মতামত, মানে তিনি মঞ্জুরও করতে পারেন দরখাস্ত, অথবা প্রত্যাখ্যান বা রিজেক্ট বা নামঞ্জুরও করতে পারেন। কারণ সংবলিত বিবৃতি সহ নথির কপি তলব করতে হবে। স্থগিত বা মওকুফের শর্ত ভঙ্গ করলে, অর্থাৎ যে শর্তে আসামিকে মুক্তি দেওয়া হয়েছিল বা দণ্ড স্থগিত করা হয়েছিল, বা সেই শর্ত যদি ভঙ্গ করে তাহলে স্থগিত বা মওকুফ বাতিল করা হবে, তার মানে সে আবার কারাভোগ করতে থাকবে। মুক্ত থাকলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে এবং বাকি সাজা ভোগের জন্য আবার জেলে প্রেরণ করা যাবে। আসামি শর্ত পূরণ করবে বা পূরণে স্বাধীন থাকবে, অর্থাৎ আসামি শর্ত পূরণ করবে কি করবে না এটার জন্য তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। যদি পূরণ করে শর্ত, তাহলে সে বাইরে থাকবে, পূরণ না করলে জেলে ঢুকে যাবে। শর্ত যদি ব্যক্তির স্বাধীনতা খর্ব এবং সম্পত্তির ওপর দায় আরোপ করে, তাহলে উপরোক্ত উপধারা সমূহের বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ এমন কঠিন শর্ত দিল যে তার ব্যক্তি স্বাধীনতা নষ্ট করলো। মনে করেন শর্ত দিল সে বিবাহ করতে পারবে না, তো কোনো মানুষকে এই ধরনের শর্ত দেওয়া যাবে না, সে বিবাহ করতে পারবে না বা পরিবারের সাথে থাকতে পারবে না, এরকম শর্ত দেওয়া যাবে না। বা সমাজ থেকে আলাদা থাকবে, এই ধরনের শর্ত দেওয়া যাবে না। অথবা তার সম্পত্তি সরকার ক্রোক করে রাখবে, বা তার ব্যাংকের যে টাকা সেটা ফ্রিজ করে রাখবে, এই শর্তগুলো দেওয়া যাবে না। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন অত্র ধারা দ্বারা ক্ষুণ্ণ হবে না। অর্থাৎ এই ধারায় যা কিছুই থাকুক না কেন, পেনাল কোডে রাষ্ট্রপতিকে যে 55 কতে যে ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে, সে ক্ষমতা কিন্তু কমবে না, অর্থাৎ সেটাও চলবে এটাও চলবে। রাষ্ট্রপতি শর্ত সাপেক্ষে ক্ষমা প্রদর্শন করতে পারবে, এখানেও রাষ্ট্রপতিকে অনুরূপ ক্ষমতা দেওয়া হয়েছে। 402, দণ্ড রদবদলের ক্ষমতা। আর দণ্ড রদবদলকে বলা হচ্ছে কমিউট, অর্থাৎ কনভিকশন কমিউট। তো যদি প্রশ্ন আসে দণ্ড রদবদলের ক্ষমতা কত ধারার বিধানে আছে বা কমিউটের বিধান কত ধারায় আছে, তখন উত্তর করতে হবে 402। সরকার দণ্ডিত ব্যক্তির সম্মতি ছাড়াই, মানে আসামির অনুমতি না নিয়েই, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডকে সশ্রম কারাদণ্ডে, অর্থাৎ মৃত্যুদণ্ড দিয়েছে বা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, সশ্রম কারাদণ্ড সেটা 14 বছর হতে পারে, 10 বছর হতে পারে, এরকম। এবং সশ্রম কারাদণ্ডকে একই মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে রদবদল করতে পারে। অর্থাৎ এমন একটা ব্যক্তি যে বয়স বেশি বা নারী, যে শারীরিক শ্রম দিতে পারবে না, কিন্তু তার 10 বছরের সশ্রম কারাদণ্ড হয়ে গেছে, তাহলে জাস্ট 10 বছর কারাদণ্ড ভোগ করবে, কিন্তু সশ্রমকে কেটে বিনাশ্রম করে ফেলবে। এই ধারার বিধান পেনাল কোডের 54 এবং 55 ধারাকে প্রভাবিত করবে না। 54 55 ধারাতেও কিন্তু এই ধরনের অনুরূপ বিধান আছে। যদি এই কথা না লেখা হয় তাহলে এই ধারার সাথে ওই ধারা কি একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে, তাই ওই ধারাকে এই ধারার সাথে লিঙ্ক করে দেওয়া হয়েছে। 402 এ বা ক, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সরকারের পেনাল কোডের 401 এবং 402 ধারায় ক্ষমা প্রদর্শনের ক্ষমতা একইভাবে রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারবে। অর্থাৎ যদি রাষ্ট্রপতি যদি সরকার মানে গভর্নমেন্ট যদি বা ক্যাবিনেট যেটাকে বলা হচ্ছে ক্ষমা প্রদর্শন করতে পারে, রাষ্ট্রপতিও করতে পারবে। একই বিধান কিন্তু আমরা দেখেছিলাম পেনাল কোডে। 403, 403, এটা খুবই গুরুত্বপূর্ণ সেকশন। একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। আমরা একই ধরনের বিধান কোথায় পড়েছি? দেওয়ানি কার্যবিধির 11 ধারায় পড়েছি, দোবারা দোষ। অর্থাৎ একটা মামলায় রায় হয়ে গেছে, ওই ধরনের বিষয়ে একই পক্ষরা আবার আদালতে
একই সম্পত্তি নিয়ে একই বিষয়বস্তু নিয়ে আবার মামলা করতে পারবে না। তাহলে পরে মামলাটা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। কারণ একবার রায় হয়েছে, ওই বিষয়ে আবার বিচার করা নিষ্প্রয়োজন। মামলার আধিক্য কমানোর জন্য এই বিধান করে রাখা হয়েছে, যেন বছর পর বছর একই বিষয়ে নতুন ভাবে আবার মামলায় যেন জড়িয়ে না পড়ে দুই পক্ষ। তাই এই বিধান করা হয়েছে। ক্রিমিনালের ক্ষেত্রেও 403 ধারায় এই বিধান আছে। 403 ধারার আসলে তিনটা নীতি আছে, তিনটা প্রিন্সিপালের উপর ভিত্তি করে, তিনটা প্রিন্সিপালের উপর ভিত্তি করে কিন্তু 403 ধারা এসেছে। কি কি বিধান? দোবারা সাজাবাদ, ডাবল জিওপার্ডি রুল বা প্রিন্সিপাল অফ ডাবল জিওপার্ডি, অথবা পূর্বে খালাসপ্রাপ্ত। পূর্বে খালাসপ্রাপ্ত এই কথার যে ল্যাটিন টার্ম, সেটাকে বলা হচ্ছে অ্যাকিউর ফয়েস অ্যাকুইট, অথবা পূর্বে দণ্ডপ্রাপ্ত অ্যাকিউর ফয়েস কনভিক্ট। তার মানে একটা আসামি আগে খালাস পেয়েছে অথবা তাকে সাজা ভোগ করতে হয়েছে, দুইটার যে কোনো ক্ষেত্রে। মানে আগে একটা মামলা ছিল যেটাতে সে খালাস পেয়েছে, অথবা সেখানে সে দণ্ড ভোগ করেছে। একই বিষয়ে কাউকে দুইবার বিচারের সম্মুখীন করা যায় না। এটার ল্যাটিন টার্ম হচ্ছে নেমো ডেবিট বিস ভেক্সালারি। এই যে এই বিধানগুলো, যে ল্যাটিন টার্ম গুলো বা ম্যাক্সিম দেওয়া আছে ল্যাটিন, এই ম্যাক্সিম গুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। এখান থেকে হুবহু এমসিকিউ এ মানে ডাবল জিওপার্ডি এই ধরনের শব্দ ব্যবহার করে কিন্তু প্রশ্ন এসেছে। কিন্তু বাকি 2 এবং 3 নম্বর পয়েন্টে যে ল্যাটিন টার্ম গুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু প্রশ্ন আসেনি। তবে আপনার মনে রাখলে রিটেনে গিয়ে সুবিধা হবে, কারণ রিটেনে সেম জিনিস আপনারা পাবেন। ডাবল জিওপার্ডির ওপরে যে রিটেন নোট আছে আমার, তো রিটেনে এই বিষয়ে যে প্রশ্ন এসেছে সেখানে কিন্তু এই জিনিসগুলো রিপিট হয়েছে। অতএব এগুলো বোঝার জন্য এগুলো আমি একটু রিটেনের যে নোট সেখান থেকে কিছুটা এখানে তুলে দিয়েছি, যেন আপনাদের আগে থেকে এটা বুঝতে সুবিধা হয়। না হলে অনেকের এটা আবার বুঝতে কঠিন হবে। তাই আচ্ছা, একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না, একই কথা। যে ক্ষেত্রে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক অভিযোগ গঠন করা যেত, সেই ক্ষেত্রে পরবর্তীতে পৃথক অভিযোগে বিচার করা যাবে। দেখেন, একটু আগে বললো 1 নম্বরে বলছে একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না। আচ্ছা, ভিন্ন রং ব্যবহার করি আমি। একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না, 1 নম্বর পয়েন্ট। তো 1 নম্বর পয়েন্টে একটা উদাহরণ দিই। যেমন কয়ে বলা হচ্ছে চাকর কর্তৃক চুরির অভিযোগ, খালাস পেয়েছে চাকর। একই ঘটনায় পরবর্তীতে চুরি অথবা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে তার বিচার করা যাবে না। মনে করেন যে একজন ব্যক্তি অপর ব্যক্তির আন্ডারে চাকরি করে, চাকর বা সার্ভেন্ট। তো চাকর বা সার্ভেন্ট বাড়ির মালিকের মনে করেন মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে গেছে। এখন মালিক ওই চাকরের বিরুদ্ধে মামলা করে দিয়েছে 381 ধারায় দণ্ডবিধির। এই মামলায় চাকর প্রমাণ, মানে চাকর যে চুরি করেছে এটা প্রমাণ করতে পারেনি মালিক, তার মানে এই চাকর খালাস পেয়ে গেছে। এখন মালিকের পরবর্তীতে মনে হচ্ছে যে না, এটা চুরি না, তো এটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয়েছে। হয়তোবা সে আমার মোবাইল ফোনটা কোনো কারণে তাকে দিয়েছিলাম, সে আমাকে ফেরত দেয়নি। এখন সে তার বিরুদ্ধে আবার ওই একই মোবাইল ফোন নিয়ে বলছে ওটা চুরি করেনি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে বলে আবার নতুন মামলা করতে গেছে। এখন এই 403 ধারা বলছে যে আগে চুরি আর এবার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তাহলে কি নিয়ে হচ্ছে? ওই মোবাইল ফোন চুরি বা মোবাইল ফোন নিয়ে যাওয়া নিয়ে। তো মোবাইল ফোন নিয়ে একবার চুরি মামলায় খালাস পেয়েছে, আবার অপরাধমূলক বিশ্বাসভঙ্গের, মানে একই প্রকৃতির মামলা হয়ে যাচ্ছে। তাই বিচার করা যাবে না। আশা করি 1 নম্বর পয়েন্টের সাথে যে উদাহরণ সেটা মিল আছে। তাই আমি দুইটা এইভাবে পড়লাম, বুঝতে পেরেছেন কিনা? এটা কে বুঝতে পারেননি, এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসেই, আপনাদের সময়ও আসবে। এবং রিটেনে গিয়ে এখানে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। এটা কে বুঝতে পারেননি? আচ্ছা, দেওয়ান ভাই লাইনে আসেন। আচ্ছা, শ্রাবণী আপু বলেন। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেওয়ান ভাই বুঝতে পেরেছেন যে চাকরের বিরুদ্ধে চুরির মামলা করলাম, খালাস পেয়ে গেল, আবার আমি বলছি ওই মোবাইল ফোনটা আসলে চুরি করেনি, তো আমি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তাহলে আগে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলা করতে হতো। একবার চুরি মামলায় খালাস পেয়েছে ওই ব্যক্তিকে আবার কেন আপনি নতুন করে বিচারের সম্মুখীন নিয়ে আসবেন? এটা করা যাবে না। বুঝতে পেরেছেন বিধান? হ্যাঁ স্যার। শ্রাবণী আপু বলেন। স্যার, ক্লিয়ার হলো না ব্যাপারটা স্যার। মনে করেন একটা মোবাইল ফোন আমার বাড়ির কাজের মেয়ে নিয়ে চলে গেছে। এখন আমি আমার কাজের মেয়ের বিরুদ্ধে চুরির মামলা করলাম।
করে আমি প্রমাণ করতে ব্যর্থ করলাম যে সে চুরি করেছে, 381 ধারায় মামলা হবে চাকরের বিরুদ্ধে চুরির। তো আমি যদি মনে করি যে ওই মামলায় তো আমি ফেল করলাম, তাহলে তার নামে আরেকটা নতুন মামলা দিই। কি মামলা? যে না, আমার মোবাইল ফোনটা সে আত্মসাৎ করেছে বা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে বলে আমি যদি মামলা দিই, তাহলে চুরি মানে এটা মোবাইল ফোন চুরি, আর অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ তা আবার এই একই মোবাইল ফোন অপরাধমূলক বিশ্বাস ভঙ্গর ক্ষেত্রে আমি মামলা দিচ্ছি বা আত্মসাৎ করেছে বলে মামলা দিচ্ছি। তাই যেহেতু একই ধরনের বিষয়, একই সম্পত্তি নিয়ে মামলা, তাই পরবর্তীতে সেকেন্ড মামলা চলবে না, মানে বিচার করা যাবে না, মামলা খারিজ হয়ে যাবে পরেরটা। বুঝতে পারলেন? জি স্যার। যদি ভিন্ন সম্পত্তি নিয়ে হয় তাহলে আবার মামলা চলবে, কিন্তু একই সম্পত্তি নিয়ে একই প্রকৃতির দুইটি মামলা চলবে না। তার মানে এটা চালাকি হয়ে গেল না, যে চুরির মামলা দিয়ে তাকে একবার ভোগান্তি করলাম, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলা দিয়ে আবার ভোগান্তি করব, হয়তোবা মামলাই মিথ্যা, মানে চাকরকে হয়রানি করার জন্য মামলা করছে মালিক। বুঝতে পেরেছেন? জি স্যার। তো অনেক সময় মালিক যদি চাকরের প্রতি রাগ থাকে তো এই ধরনের মামলা করতে পারে। এই কারণেই, যেহেতু এটা আমরা পুরাতন আইন পড়ছি 1898 সালের, অনেক সময় আগের যে মালিক এবং চাকরের সম্পর্ক সেটা কিন্তু খুব খারাপ ছিল, তাই অনেক চাকরকে এরকম নিঃস্ব করে দিয়েছে মালিকেরা, তাই যেন এরকম করতে না পারে তাই এই আইনটা করা হয়েছে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট পড়বো। যে ক্ষেত্রে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক অভিযোগ করা যেত, সেক্ষেত্রে পরবর্তীতে পৃথক অভিযোগে বিচার করা যাবে। মানে অভিযোগ বা চার্জ গঠনটা ভুল হয়েছে, ভুল হওয়ার কারণে সে হয়তোবা দণ্ডিত হয়েছে বা খালাসপ্রাপ্ত হয়েছে। এখন যদি খালাসপ্রাপ্ত হয় তাহলে তাকে দণ্ড দেওয়ার জন্য সেকেন্ড মামলা করা যেতে পারে। অথবা সে যদি দণ্ডিত হয় কিন্তু সাজা কম হয়েছে, মনে করেন 1 বছরে মাত্র সাজা দিয়েছে, কিন্তু আমার মন ভরলো না, যে সে যদি আসলে অভিযোগটা ভুল হয়েছে, তার মানে মামলা করা সঠিক আছে, তো অভিযোগ ভুল হয়েছে, তাহলে ওই মামলায় অভিযোগটা পরিবর্তন করে নতুন অভিযোগ করে অথবা নতুন আরেকটা মামলা করে ভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। যেমন উদাহরণ দিই, এই দুয়ের সাথে উদাহরণ ক্ষয়ের মিল আছে। খুনের অভিযোগে খালাস, মনে করেন মিস্টার এক্স এর বিরুদ্ধে খুনের একটা অভিযোগ এনে তাকে মামলা করা হলো এবং সে খুন করেছে মর্মে প্রমাণিত হলো না, সে খালাস পেয়ে গেল। এখন দেখা গেল যে খুনের সাথে দস্যুতাও করেছে, তার মানে খুনের সাথে দস্যুতাও আছে বা ডাকাতিও আছে, এরকম যদি কোনো এলিমেন্ট তদন্তে পরবর্তীতে পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কিন্তু দস্যুতার মামলা করা যাবে। যদিও সে খুন করেনি প্রমাণ হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে দস্যুতার মামলা করে পরবর্তীতে তার বিচার করা যাবে ওই মামলাতেই অথবা দ্বিতীয় কোনো সেকেন্ড মামলাতেই। এটা কেন? কারণ খুন এক জিনিস আর দস্যুতা এক জিনিস। খুন হচ্ছে অফেন্স এগেইনস্ট বডি, মানব দেহ, মানে মানব দেহের বিরুদ্ধে অপরাধ। আর দস্যুতা হচ্ছে অফেন্স এগেইনস্ট প্রপার্টি, সম্পদের বিরুদ্ধে অপরাধ। মানে দুইটা অপরাধ সম্পূর্ণ ভিন্ন, একটা খুন একটা দস্যুতা। এটা কি বুঝতে পেরেছেন? মানে 1 নম্বরে বললো দ্বিতীয় সেকেন্ড টাইম বিচার করা যাবে না, আর দ্বিতীয় পয়েন্টে বলছে যে সেকেন্ড টাইম বিচার করা যাবে। তার মানে 1 নম্বর পয়েন্টে বলছে 403 ধারা প্রযোজ্য, এবং 2 নম্বর পয়েন্ট বলছে 403 ধারা মানে ডাবল জিওপার্ডি প্রযোজ্য নয়। এটা বুঝতে পারলেন? দেওয়ান ভাই বুঝতে পারলেন? আচ্ছা, ঠিক আছে। কে বুঝতে পারেননি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাই আমি এখানে আলোচনা করছি, বাস্তবে এটা লাগবে আপনাদের। আচ্ছা, এর পরের পয়েন্ট পড়বো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে দেখেন, অপরাধের ফলাফল পরবর্তীতে পৃথক অপরাধের সৃষ্টি হলে সেক্ষেত্রে শেষোক্ত, শেষোক্ত বলতে পরে যেটা হয়েছে সেটাকে শেষোক্ত বলতে, শেষের দিকে যেটা হয়েছে অপরাধের বিচার করা যাবে। এটার উদাহরণটা কি? গুরুতর আঘাতের অভিযোগে দণ্ডিত, মনে করেন এক্স ওয়াই কে এমন আঘাত করেছে যে সে গুরুতর আহত হয়ে বিছানায় পড়ে আছে, তার চিকিৎসা চলছে, ঠিক আছে, এবং চিকিৎসা চলাকালীন 30 দিন পরে সে মারা গেল। এখন যখন চিকিৎসা চলছে ওই সময় হয়তো বা মামলা হয়েছে, দ্রুত বিচারে তার সাজা হয়ে গেছে। দ্রুত বিচারে সাজা হওয়ার পরে এখন ওই ভিকটিম যদি মারা যায় চিকিৎসাধীন, সেটা 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পরে মারা যেতে পারে চিকিৎসাধীন অবস্থায়। যদি খুব গুরুতর আঘাত হয়, অনেক মানুষ মাথায় আঘাত করলে মানুষ কোমায় থাকে, চিকিৎসায় হয়তো বা 2-3 বছর চলে। তো চিকিৎসাধীন অবস্থায় মামলা শেষ হয়ে গেছে, আসামির গুরুতর অপরাধ গুরুতর আঘাত মানে 326 ধারায় হয়তো বা কি হয়ে গেছে,
326 এবং 307 অ্যাটেম্প টু মার্ডার, এই কারণে কি হয়ে যেতে পারে, সাজা হয়ে যেতে পারে, যেটা হয়তোবা 10 বছর বা 14 বছর বা যাবজ্জীবন। কিন্তু এখানে ভিকটিম পরবর্তীতে যদি মারা যায়, তাহলে কোথায় ছিল গুরুতর আঘাতের মামলা, এবার মামলাটা হয়ে যাবে কি, মার্ডার কেস। তাহলে পরবর্তীতে ওই মামলাটাকেই রিওপেন করা যাবে, অথবা সেকেন্ড আরেকটা মামলা করে তাকে মার্ডার কেসের আসামি করে আবার বিচার করা যাবে, দিয়ে তাকে কি দেওয়া যাবে, মৃত্যুদণ্ড দেওয়া যাবে। তাই বলা হচ্ছে পরবর্তীতে নরহত্যার বিচার করা যাবে বা খুনের বিচার করা যাবে। ওমর ভাই কি বলতে চাচ্ছেন বলেন। আচ্ছা, ওমর ভাই লাইনে আসেনি, আমি অগ্রসর হই। এরপরে আরেকটা পয়েন্ট পড়বো, 4, পূর্ববর্তী অপরাধের বিচারকারী আদালত ক্ষমতা সম্পন্ন না হলে, মানে এমন আদালতে মামলার বিচার হয়েছে যে আদালতের এই মামলার বিচার করার ক্ষমতাই নাই। মানে মনে করেন যে মামলাটা হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে বিচার, কিন্তু না করে হয়তোবা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটু নিম্ন ক্ষমতা সম্পন্ন আদালতে বিচার হয়েছে, মানে যার এই বিচার করার ক্ষমতা নাই, তাহলে উক্ত কার্যধারা হতে সৃষ্ট ভিন্ন অপরাধের বিচার করা যাবে। অর্থাৎ যদি নরহত্যা হয় এবং দণ্ডিত হয়েছে, তারপরে খুনের বিচার করা যাবে না। আচ্ছা, এখানে 4-এর সাথে এখানে ঘ নম্বর কিন্তু ম্যাচ করছে না। আচ্ছা, আমি বুঝিয়ে দিই। যদি আগে নরহত্যা হয়, নরহত্যা মানে কালপেবল হোমিসাইড, তো নরহত্যায় একজনের বিচার হয়েছে, পরবর্তীতে আবার মার্ডারের জন্য বিচার করা যাবে না, কারণ কালপেবল হোমিসাইড এবং মার্ডার খুব কাছাকাছি একটা অপরাধ, এবং সেটার সাজাও খুব কাছাকাছি। অমর ভাই বলেন। স্যার সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওই যে স্যার দ্বিতীয়টা যে বলছেন যে ক্ষেত্রে দণ্ডিত আসামি খালাস, দণ্ডিত এবং খালাস, কিন্তু স্যার এর না একটা কথা আছে স্যার, যদি পরে দস্যুতার মামলা করলে, কিন্তু যখন খুনের সময় তার অভিযোগটা খুনের অভিযোগটা দায়ের হয়েছে, তখন কি দস্যুতা করছে, ওই দস্যুতাটা তখন আসে নাই? তখন তদন্তের দর্শুতা বিষয়ে জানা যায়নি, পরে হয়তো বা সাক্ষী নেওয়ার সময় বা ফার্দার ইনভেস্টিগেশনে জানা গেছে। বা মনে করেন XYZ এই 3 জন এক প্রথম মামলার আসামি, পরে জি স্যার। ওই পরে আরেকটা মামলা হয়েছে, মনে করেন ওই দলের কোনো লোক হয়তো বা অন্য জায়গায় দস্যুতা করতে যেয়ে ধরা পড়েছে, তো মনে করেন সেকেন্ড আরেকটা মামলায়, মনে করেন যে রাজশাহীর কোর্টে বিচার হচ্ছে তার, জি স্যার। এখন ঢাকায় আরেকটা অপরাধ করতে গেছে তার দলের লোক, যে সেখানে ধরা পড়েছে, এবং সেখানে সে তথ্য দিতে গিয়ে হয়তোবা এই মিস্টার XYZ, মানে রাজশাহীতে যার বিচার হচ্ছে এই মিস্টার এক্স এর এর কথা কিন্তু অন্য একটা মামলায় বলে দিয়েছে, যে ওই যে আরো একটা মামলাতে কিন্তু আমরা একসাথে কি করেছিলাম, আর একটা ঘটনাতে ছিলাম, যে যেটা দর্শুতা হয়েছে। তো এই যে অন্য একটা মামলায় যদি আগের মামলার ঘটনার বিষয় প্রকাশ হয়ে যায় অপরাধের বিষয়ে, তখন কিন্তু দ্বিতীয় মামলাতে একে চার্জশিটে কিন্তু অপরাধ চলে আসবে তার, বুঝতে পারেননি? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার, এবার ঠিক আছে তো স্যার। তখন ওই ব্যক্তি বলতে পারবে না, তো আমার তো এই এই তারিখে ঘটনার ওপর যে মামলা হয়েছিল ওই মামলায় তো আমি খালাস পেয়েছি। তখন এই আইন বলছে আপনি তো খুনের জন্য অভিযুক্ত হয়ে খালাস পেয়েছেন, কিন্তু দস্যুতা তো করেছেন, খুন করেননি ঠিক আছে আপনি, কিন্তু আপনি তো দস্যুতা করেছেন, জিনিসপত্র লুট করেছেন, বুঝতে পেরেছেন? জি স্যার, জি জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, এরপরে আমরা পড়ব অত্র ধারার কোন বিধান জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর 26 ধারা বা কার্যবিধি মানে এই ফৌজদারি কার্যবিধির 188 ধারার বিধানকে প্রভাবিত করবে না। তো জেনারেল ক্লজেস অ্যাক্ট এটা হচ্ছে অনেকটা ব্যাখ্যার মতো, যেমন আমাদের মুসলমানের কোরআন শরীফ এর ব্যাখ্যা স্বরূপ যতগুলো হাদিস আছে বা তর্জমা আছে বিভিন্ন মনীষীর, তো তেমনি জেনারেল ক্লজেস অ্যাক্টের কাজ কি, বিভিন্ন আইনকে কি করা, ব্যাখ্যা করা। তো অনেক সময় যারা LLB অনার্স করেছেন তাদেরকে জেনারেল ক্লজেস অ্যাক্ট পড়ানো হয়েছে, তারা চাইলে একটু যদি কালেকশনে থাকে আইনটা পড়ে দেখতে পারেন বা অনলাইনে দেখতে পারেন, তবে এটা খুব একটা জটিল কিছু না। জেনারেল ক্লজেস একটা 26 ধারায় এই রুল অফ, মানে বা প্রিন্সিপাল অফ ডাবল জিওপার্ডি সম্পর্কে কিন্তু কিছুটা ব্রিফ করা হয়েছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে আঘাত,
মানে আঘাত দেওয়া হলো, এই আঘাতের মামলায় আসামির দণ্ডিত হলো, পরবর্তীতে ফলস্বরূপ দফা 3 এর আওতায় পৃথক অপরাধ না হলে আঘাতের জন্য পুনর্বিচার করা যাবে না। অর্থাৎ এই যে 3-এ বলা হচ্ছে অপরাধের ফলস্বরূপ পরবর্তীতে ভিন্ন অপরাধের সৃষ্টি না হলো, অর্থাৎ আঘাত করেছে, বিচার হয়েছে, দণ্ড পেয়েছে, ঝামেলা শেষ। কিন্তু আঘাতের থেকে যদি ওই পরবর্তীতে ওই ভিকটিম যদি মারা না যায়, তাহলে কিন্তু তার আর বিচার করা যাবে না। আর আঘাত যদি আঘাতই থেকে যায়, পরবর্তীতে সে যদি সুস্থ হয়ে যায় বা হয়তো বা সে পঙ্গু হয়ে গেছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আঘাতের ফলস্বরূপ যদি ভিন্ন অপরাধের সৃষ্টি না হয়, তাহলে পুনরায় তার জন্য আর বিচার করা যাবে না, কারণ আঘাত থেকে যেহেতু ডিফারেন্ট, কোনো অপরাধ হচ্ছে না, কোনো অফেন্স তৈরি হচ্ছে না, তার করা যাবে না। দেহ হতে সম্পত্তি চুরি। দেহ হতে সম্পত্তি চুরি মানে পকেট থেকে হয়তো বা কোনো পকেটে মেরে নিয়েছে, মানি ব্যাগ অথবা কোনো কিছু ছিনিয়ে নিয়েছে, বা স্বর্ণের চেন বা কানের দুল। তাহলে দেহ থেকে সম্পত্তি চুরি করার অপরাধে মামলা হয়েছে এবং দণ্ডিত হয়েছে, মানে তার সাজা হয়েছে। সাজা হওয়ার পর একই ঘটনায় দস্যুতার উপাদান থাকলে বিচার করা যাবে না। এটা কি? মনে করেন যে একটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, দুইজন ছেলে আসলো মোটরসাইকেলে, এসে তার কাছ থেকে ওই মোবাইল ফোন বা তার মানি ব্যাগ বা পার্স নিয়ে চলে গেল। তো মহিলা থানায় গিয়ে বলল, তার বর্ণনা অনুসারে পুলিশ মনে করেছে এটা চুরির ঘটনা, তাই পুলিশ চুরির মামলা করে দিয়েছে এবং ওই ব্যক্তি দুইজনের সাজা হয়েছে, মনে করেন 3 বছরের কারাদণ্ড হলো। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণে যে দেখা যাচ্ছে যে সাক্ষী দিতে গিয়ে দেখা যাচ্ছে যে আসলে এটা চুরি ছিল না, তাদের কাছে কি ছিল? অস্ত্র ছিল, এবং ওই মহিলাকে কি দেখিয়েছিল? অস্ত্র দেখিয়েছিল। এখন মামলাতে যদি অস্ত্রের কথা উল্লেখ নাই, অস্ত্র হয়তো বা জব্দও হয়নি, কিন্তু সাক্ষী দিতে গিয়ে মহিলা বলছে যে হ্যাঁ তাদের কাছে অস্ত্র ছিল, তারা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আমার অস্ত্র দেখে ভয় দেখায়, তাই আমি নিজে থেকে দিয়ে দিয়েছি। তাহলে এটা তার চুরি হলো না, চুরি দস্যুতায় পরিণত হয়েছে। আমরা দস্যুতার যে সংজ্ঞা দেখেছি 390 ধারা পেনাল কোডের, 390 ধারায় কিন্তু আছে কি, প্রথমে চুরি থেকে দস্যুতায় পরিণত হতে পারে, অথবা জোরপূর্বক সম্পত্তি আদায় বা এক্সটর্শন থেকে দস্যুতা বা রবারিতে পরিণত হতে পারে। তো প্রাথমিকভাবে এটা মনে হয়েছিল চুরি, পরবর্তীতে যদি এটা দস্যুতাও হয়ে যায়, তারপরেও এটার বিচার করা যাবে, কারণ চুরির জন্য সাজা কম আর দস্যুতার জন্য সাজা বেশি, এই কারণেই, যদিও একই প্রপার্টি। তাই কিন্তু আপনারা বলতে পারেন কয়ের ক্ষেত্রে প্রথমে চুরি পরে অপরাধমূলক বিশ্বাসভঙ্গর কথা কেন হলো না? কারণ এখানে দুইটা পয়েন্ট আছে, চুরি এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সাজার পরিমাণ প্রায় সেম, কিন্তু চুরি এবং দস্যুতার সাজার পরিমাণের মধ্যে অনেক ফারাক আছে, মানে তফাৎ আছে। দস্যুতার সাজা বেশি, তার মানে যদি দস্যুতার মামলা হতো তাহলে চুরির থেকে বেশি সাজা পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু চুরির মামলা আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলার সাজার পরিমাণ যেহেতু সেম, কিছু ডিফারেন্ট কিছু হবে না, এটা একটা বিষয়। এবং আরো একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, ক এর ক্ষেত্রে কেন বিচার করা যাবে না, সেটা হচ্ছে ক এর ক্ষেত্রে চাকর কর্তৃক চুরি, অর্থাৎ সার্ভেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, আর সার্ভেন্ট না হলে প্রযোজ্য হতেও পারে। আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছেন। শেষে বলা হচ্ছে দস্যুতা 3 জন মিলে দস্যুতা করেছে, মামলা হয়েছে এবং তাদের সাজা হয়ে গেছে। পরবর্তী অনুসন্ধান বা ইনকোয়ারিতে জানা গেল যে 5 জনের অধিক ছিল। তাহলে দস্যুতা যদি 5 জনের বা তার বেশি লোক করে, তাহলে সেটা কি হয়ে যায়? ডাকাতি হয়ে যায়। তাহলে ডাকাতের জন্য পুনর্বিচার করা যাবে, কারণ দস্যুতার জন্য যে সাজা, ডাকাতের জন্য তার থেকে কিন্তু একটু বেশি সাজা। তাহলে আমরা কি জানতে পারলাম? একই অপরাধে কোনো ব্যক্তিকে দুইবার সাজা দেওয়া যাবে না বা দুইবার বিচারই করা যাবে না। একবার সাজা হয়েছে, সেকেন্ড যে বিচার করা হবে, তাহলে সেকেন্ড বিচারের সময় আসামি পক্ষ যদি দাবি তোলে যে আগে এই অপরাধের জন্য বিচার হয়ে গেছে, তাহলে আগের মামলার সার্টিফাইড কপি যদি জমা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে মামলার কার্যক্রম বন্ধ হয়ে যাবে বা স্থগিত হয়ে যাবে বা স্টপ হয়ে যাবে বা খারিজ হয়ে যাবে, যেটাই করবে আদালত পরিস্থিতি বিবেচনায় করবেন। আচ্ছা, এখন কোন সময় দ্বিতীয় মামলা চলবে বা কোন সময় চলবে না, সেটাই কিন্তু এই পয়েন্টগুলো অনুসারে বলা হয়েছে। অর্থাৎ কখন 403 ধারা প্রযোজ্য হবে, 403 ধারা প্রযোজ্য মানে দ্বিতীয় মামলা চলবে না, আর 403 ধারা প্রযোজ্য নয় মানে দ্বিতীয় মামলা চলবে। এই লাস্টের কথা বুঝলেন কি বুঝলেন না? আমি এভাবে পেঁচিয়ে কিন্তু প্রশ্ন করবো, এখান থেকে উদাহরণ দিয়ে প্রশ্ন করতে পারি, আবার পেঁচিয়েও প্রশ্ন করতে পারি যে দ্বিতীয়
যে মামলা সেটা চলবে কি চলবে না, সেটা 403 ধারা প্রযোজ্য হলে দ্বিতীয় মামলা চলবে না, আর 403 ধারা প্রযোজ্য না হলে দ্বিতীয় মামলা চলবে। এই বিষয়টা কিন্তু বোঝার চেষ্টা করেন। আমরা একটা পার্ট শেষ করলাম, আরো একটা পার্ট পড়বো আজকে। এই পার্ট সংক্রান্ত কিছু বিগত সালের বার কাউন্সিল এবং জুডিশিয়ারির প্রশ্ন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এরপরে পার্ট 7, 405 থেকে 436 আমরা আলোচনা করব। 417 আছে, খুবই গুরুত্বপূর্ণ। 405, প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হলে তার বিরুদ্ধে আপিল চলবে, অর্থাৎ একজনের সম্পত্তি ক্রয় করা হয়েছে, সেইটা পুনরুদ্ধারের জন্য আবেদন করা হলো এবং আদালত রিজেক্ট করে দিল। তো এই রিজেক্ট বা নামঞ্জুর আদেশের বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে, কারণ এটা আপিলযোগ্য আদেশ। 89 ধারায় রুজুকৃত দরখাস্ত নাকচ হলে সেখানেও আপিল চলবে। 89 কিন্তু এই ক্রোক সংক্রান্ত বিধানই আছে। 406, আচ্ছা, এর আগে আমরা সিভিলে কি পড়েছিলাম? 96 ধারা থেকে কিন্তু আপিলের বিধান শুরু হয়েছিল দেওয়ানি কার্যবিধিতে। আর এখানে দেখেন 405 ধারা থেকে শুরু হচ্ছে আপিলের বিধান। আপনারা উপরে লিখেও রাখতে পারেন যে আপিলের বিধান, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার মানে আমি যে পার্ট গুলো ভাগ করেছি, আমি 46টা যে অধ্যায় আছে অধ্যায়কে কিন্তু সিমিলার সিমিলার অধ্যায়গুলোকে একই পার্টের আন্ডারে রেখেছি এবং ভিন্ন অধ্যায়গুলোকে আলাদা পার্ট দিয়ে শুরু করেছি। তার মানে এখানে একটা নতুন অধ্যায় শুরু হলো এবং এটা আপিলের বিধান থেকে শুরু হলো 405 থেকে। তাহলে আপিল কোথায় করা যাবে, কোথায় করা যাবে না, কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, এগুলো আমরা এখন জানবো। শান্তিরক্ষা বা সদাচরণের মুচলেখার আদেশের বিরুদ্ধে, শান্তিরক্ষা বা সদাচরণের মুচলেখা কত কত ধারায় দেওয়া যায়? 106, 107 এগুলোতে দেওয়া যায়। এখানেও আপিল চলবে, তবে শর্ত হচ্ছে 123-এর 2 এবং এই 123-এর 3-এর ক মতে দায়রা জজের নিকট প্রেষকৃত মামলার বিরুদ্ধে আপিল চলবে না, বাকি সব ক্ষেত্রেই আপিল চলবে। আপিল চলবে না মানে আপিল খারিজ হয়ে যাবে, বা আপিল করলে প্রথম দিনই অ্যাডমিশন হিয়ারিং বা গ্রহণযোগ্যতা শুনানির দিন সরাসরি খারিজ করে দিবে আদালত। আর যদি আপিল চলে তাহলে গ্রহণ করা হবে এবং আপিলের শুনানির জন্য নিম্ন আদালতের নথি তলব করা হবে, অর্থাৎ এলসিআর তলব হবে এবং পরবর্তীতে আপিলের বিধানগুলো কার্যকর হবে। 406A, জামানত গ্রহণ করতে অস্বীকার বা জামানত নাকচের আদেশের বিরুদ্ধে আপিল চলবে। 122 ধারায় নাকচের সংক্ষুব্ধ ব্যক্তি সিজেএম বা ডিএম বা সিএমএম, সিজেএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, সিএমএম মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই 3 আদালতের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে? দায়রা অথবা মহানগর দায়রা জজের নিকট। এমএম মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে সিএমএম অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট, এবং জেএম মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা ইএম মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদেশের বিরুদ্ধে কোথায় করবে? সিজেএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করা যাবে। কোন ক্ষেত্রে? ওই জামানত নিতে অস্বীকারের ক্ষেত্রে। আচ্ছা, 407-এ বলা হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সিজেএম এর নিকট দায়ের করতে হবে। দেখবেন এখান থেকে প্রশ্ন আসে যে এই অমুক আদালতের আদেশের বিরুদ্ধে কার কাছে আপিল করতে হবে, এগুলো কিন্তু প্রশ্ন আসে। সিজেএম এর নিজে অথবা এসিজেএম মানে হচ্ছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নিকট প্রেরণ। তার মানে যদি আপিল করা হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজেই আপিল শুনবেন অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল শুনানির জন্য প্রেরণ করবেন এবং তিনি শুনানি করবেন অবশ্য অথবা মীমাংসা করে দিবেন এবং সেইভাবেই যেভাবে হোক না কেন তিনি নিষ্পত্তি করে দিবেন এবং তার কাছে যে প্রেরিত আপিল সেটা প্রত্যাহারও করা যাবে। 408, যুগ্ম দায়রা জজ, যুগ্ম দায়রা জজের অপর নাম হচ্ছে সাব জাজ। সাব জাজ বলতে তিনি আধা জাজ হয়ে গেছেন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট এবং দায়রা জজের মাঝামাঝি যে পোস্টে যিনি থাকেন তাকে সাব জাজ বলা হয়, মানে অর্ধেক জজ, এটা যুগ্ম দায়রা জজ। তার মানে তিনি ম্যাজিস্ট্রেটের উপরে এবং অতিরিক্ত
দায়রা জজ এবং দায়রা জজের নিচে অবস্থান করছেন, মাঝামাঝি, তাই সাব জজ বলা হয়। সাব জজ কিন্তু সিআরপিসির কোথাও লেখা নেই, এটা প্রচলিত একটা শব্দ। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, অর্থাৎ যুগ্ম দায়রা জজ এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারা যদি কোনো দণ্ডাদেশ দেয় বা কারাদণ্ড বা কোনো আদেশ দেয়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আপিল করব। যুগ্ম দায়রা জজ যদি 5 বছর কারাদণ্ড দেয় বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দায়রা জজ বা মহানগর দায়রা জজের নিকটে আপিল করা যাবে, হাইকোর্টে যাওয়ার দরকার হবে না। কারণ এগুলো ছোট কোর্ট, ছোট কোর্টের বিরুদ্ধে বড় কোর্টে যাওয়ার দরকার নাই, দায়রা জজ বা নিজ জেলাতেই চলবে, সেশন কোর্টেই সমাধান হবে। তবে শর্ত হচ্ছে যুগ্ম যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের অধিক কারাদণ্ড দেয়, তাহলে তার বিরুদ্ধে হাইকোর্টে যেতে হবে, দায়রা জজে আর চলবে না আপিল। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জেএম মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেটা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর, ক্ষমতাপ্রাপ্ত হয়ে দণ্ডবিধির 124 ক ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে 124 কতে দণ্ডবিধির 124 কতে সম্ভবত রাষ্ট্রদ্রোহিতার কথা বলা হয়েছে। তো এই ধরনের যদি অপরাধ হয় সেক্ষেত্রে হাইকোর্টে আপিল করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আর জেলা জজ দায়রা জজ বা মহানগর দায়রা জজের কাছে আপিল চলবে না। 409 দায়রা আদালতে আপিল শুনানি, দায়রা জজ নিজে অথবা অতিরিক্ত দায়রা জজ আপিল শুনানি করবেন। তারা দায়রা জজের কাছে যদি আপিল করা হয় তাহলে নিজেই শুনবেন, অথবা তার যদি বেশি চাপ হয়ে যায় তিনি অতিরিক্ত দায়রা জজকে, তার হেল্পিং হ্যান্ডকে কি করবেন, আপিল বদলি করে দিবেন, এবং এই আপিল শুনানি অতিরিক্ত দায়রা জজে বা অ্যাডিশনাল সেশন জাজে হবে। তবে শর্ত হচ্ছে অতিরিক্ত দায়রা জজ শুধুমাত্র ওই সকল আপিল শুনানি করবেন যেগুলো সরকারের সাধারণ বা বিশেষ আদেশে নির্দেশিত ও দায়রা জজ কর্তৃক অর্পণযোগ্য, বদলিকৃত বা হস্তান্তরকৃত। এই দুইটা এই দুইটা ক্ষেত্রেই অতিরিক্ত দায়রা জজ আপিল শুনানি করতে পারবেন, এবং অন্যান্য ক্ষেত্রে তার কাছে আপিল শুনানির জন্য মামলা যাবেই না। 410 দায়রা আদালতের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি দেয়, এর আগে আমরা দেখলাম যে ম্যাজিস্ট্রেট কোর্ট এবং যুগ্ম দায়রা জজ কোর্ট যদি দণ্ডাদেশ দেয় তার বিরুদ্ধে কোথায় আপিল করব সেটা আমরা জানলাম। এবার 410-এ বলা হচ্ছে যদি দায়রা জজ দেয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোথায় যাব, হাইকোর্টে যেতে হবে। দায়রা জজের উপরে তো জেলা পর্যায়ে কোনো কোর্টই নেই, হাইকোর্টে যেতে হবে আপিল নিয়ে। 412 আসামি যদি দোষ স্বীকার করে, আসামি দোষ স্বীকার করলে দণ্ডের পরিমাণ এবং আইনগত যৌক্তিকতার হেতু ব্যতীত দণ্ডের বিরুদ্ধে আপিল করা চলবে না। আচ্ছা, কোন আসামি বললো, আমি জিজ্ঞাসা করা হলো চার্জের সময় আপনি দোষী না নির্দোষ, আসামি বলছে আমি দোষী। এখন দোষী বলার পরে যদি তাকে মানে সর্বোচ্চ সাজা দিয়ে দিল, মনে করেন যে চুরির মামলায় তাকে 10 বছরের জেল দিয়ে দিল সর্বোচ্চ। এখন সে যদি মনে করে যে খুবই বেশি, আমি দোষ স্বীকার করার পর মনে করলাম একটু নত হলাম, মামলার তো সাক্ষ্য প্রমাণ করা লাগলো না, অর্থাৎ প্রসিকিউশনের পক্ষের কষ্ট কম হলো, বিচারকের কষ্ট কম হলো, তাহলে আমাকে অন্তত একটু দয়া করে সাজা কম দেওয়া উচিত। তো সাজা যদি কম না দেয়, বেশি দেয়, তাহলে জাস্ট আমাকে অতিরিক্ত বেশি সাজা দিয়েছে, অত্যাধিক সাজা দিয়েছে, এই অজুহাতে কিন্তু আপিল চলবে। তাছাড়া যদি স্বাভাবিক সাজা দেয় তাহলে কিন্তু এই দোষ স্বীকার করার মাধ্যমে যে দণ্ডাদেশ আসবে, এই অল্প সাজার বিরুদ্ধে কিন্তু আপিল চলবে না। কারণ আপনি তো স্বীকারই করে নিয়েছেন, আপনি তো দোষী, আপনি তো সাজা ভোগ করবেন, এটা তো স্বাভাবিক, তাহলে আপিল কেন করবেন? অথবা অথবা আইনগত যৌক্তিকতার হেতু ব্যতীত, অর্থাৎ এমন একটা আইনগত ভুল করেছে বিচারিক আদালত যেটার বিরুদ্ধে আপিল করা যাবে। এরপরে পড়বো আমরা 413। দেখেন এখানে স্টার দেওয়া আছে, তার মানে এখানে অ্যামেন্ডমেন্ট হয়েছে। তুচ্ছ মামলার আপিল নেই, অনধিক 1 মাস কারাদণ্ড অথবা 5,000 টাকা অর্থের বিরুদ্ধে আপিল চলবে না, এটা মনে রাখবেন। ব্যাখ্যা হচ্ছে অর্থদণ্ড অনাদায়ে প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলবে না। তো এখানে আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে, তাহলে অ্যামেন্ডমেন্টের আগে এখানে কি ছিল, এটা কেন আমি রাখিনি? এটা ফাইনাল টাচ নোটে আপনাদেরকে আমি একটা চার্ট দিয়ে দিব যে অ্যামেন্ডমেন্টের আগে কি ছিল বা টাকার পরিমাণ কত ছিল, এবং অ্যামেন্ডমেন্টের পরে টাকার পরিমাণ কত করা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যামেন্ডমেন্ট আসলে কিভাবে হয়েছে। এই নোটে আমি এটা রাখিনি,
কারণ খুব চাপ নিয়ে নোটটা শেষ করে আপনাদেরকে পাঠিয়েছিলাম, আপনারা জানেন। কারণ এমন মুহূর্তে অ্যামেন্ডমেন্ট হয়েছে যেটা আপনাদের অলরেডি 1 মাস ক্লাস হয়ে গিয়েছিল, তাই দ্রুত আমাকে অ্যামেন্ডমেন্টের কাজ করে দিন রাত পরিশ্রম করে কোর্টেও আমি কয়েকদিন যেতে পারিনি, তাই আমি এত বিস্তারিত নিয়ে আসতে পারিনি। বেশ কিছু চার্ট আমার যুক্ত করার কথা ছিল এই নোটে, যেটা করা হয়নি। ফাইনাল টাচ নোটে আমি সেটা যুক্ত করে দেবো ইনশাল্লাহ। 414, এখানেও অ্যামেন্ডমেন্ট হয়েছে। সংক্ষিপ্ত বিচারের কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল নেই। 460 ধারে শুধুমাত্র অনধিক 5,000 টাকা অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল চলবে না। হয়তো এখানে অর্থের পরিমাণ কম ছিল, অ্যামেন্ডমেন্টে একটু বৃদ্ধি করা হয়েছে। 415 কতিপয় ক্ষেত্রে আপিলের বিশেষ অধিকার। একাধিক আসামির ক্ষেত্রে একজনের আপিলযোগ্য দণ্ডাদেশের বিরুদ্ধে সকলের আপিলের অধিকার সৃষ্টি হয়। মনে করেন 10 জন আসামি একটা মামলায়, 10 জনের মধ্যে 2 জনের এমন আদেশ হয়েছে যেটা আপিলযোগ্য এবং বাদ বাকিদের আপিলযোগ্য না, হয়তোবা সাজা কম হয়েছে বা শুধু অর্থদণ্ড হয়েছে। তো যদি এই 2 জন আপিল করতে পারে, তো বাকি 8 জন আপিল করতে পারছে না, এরকম হবে না। যদি তাদেরকে আপিল অযোগ্য আদেশ হয় তাদের বিরুদ্ধে, তাহলে তারাও কিন্তু এই 2 জনের কারণে তাদেরও আপিল তৈরি করার সুযোগ তৈরি হবে তাদের। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ 2 জন যদি ওই ট্রেনে ওঠার সুযোগ পায়, বাকি 8 জনকেও নিতে হবে। ব্যাপারটা এরকম, মানে যেহেতু একই মামলার আসামি 2 জন আপিল করার সুযোগ পাচ্ছে, তার মানে বাকি 8 জন সাধারণত সুযোগ পাচ্ছিল না, তাদেরকেও সুযোগ দিতে হবে। যদি এরকম হয় যে 10 জনই সুযোগ পাচ্ছে না, তাহলে কেউ আপিল করতে পারবে না। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা, বাস্তবে কাজে লাগে। 417 খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। এই সেকশন থেকে কিন্তু বারবার প্রশ্ন আছে। 417 বলছে খালাসের ক্ষেত্রে আপিল। এখানে আপিল সবচেয়ে বেশি হয় এবং এখান থেকে বেশি প্রশ্ন হয়। কারণ কেউ যদি খালাস পায়, তাহলে বাদীপক্ষ খুবই মনক্ষুণ্ণ হয়, খুব রাগ হয় বিচারকের উপরে। এত কষ্ট করে মামলা চালালাম, 1 বছর 2 বছর, টাকাও গেল, অর্থও গেল, সময়ও গেল, তারপরেও রেজাল্ট আসলো না মামলায়, আসামি খালাস পেয়ে গেল। আসামি তো বাদীর বা ভিকটিমদের সামনে হাসতে হাসতে বের হয়ে গেল, মানে খুবই কষ্টদায়ক, তিরস্কারমূলক হাসি দিয়ে চলে গেল। তো এটা কিন্তু অনেক সময় মেনে নিতে পারে না, তখন এই খালাস আদেশের বিরুদ্ধে আপিল বেশি হয়। সরকার পিপি কে যদি নির্দেশ দেয়, পাবলিক প্রসিকিউটরকে যদি নির্দেশ দেয়, সেক্ষেত্রে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ উভয় সহ এর মূল মামলা বা আপিলে যদি কোনো আসামি খালাস পায়, তার বিরুদ্ধে পিপির স্বাক্ষরিত আপিল হাইকোর্টে করা যাবে। মানে পিপি এখানে আপিল করবেন এখানে। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম ধারা 417 খালাসের ক্ষেত্রে আপিল। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ এর মূল মামলা বা আপিলে, মূল মামলা বলতে দায়রা জজ যদি মূল মামলায় বিচার করেন সেক্ষেত্রে, অথবা দায়রা জজ যদি আপিলের বিচার করেন, তাহলে আপিলে যদি খালাস পাই, সেই আপিলে খালাসের বিরুদ্ধেও কিন্তু আবার হাইকোর্টে আপিল আছে। কারণ ফৌজদারিতে কিন্তু সেকেন্ড আপিল আছে। তার মানে দায়রা জজে একটা মামলার বিচার হচ্ছে, সেখানে যদি খালাস পাই, সেটার বিরুদ্ধেও কিন্তু আপিল হবে হাইকোর্টে, অথবা অন্য কোনো কোর্টে বিচার হয়েছে, ওই বিচারে খালাস পেয়েছে, সেটার বিরুদ্ধে আবার দায়রা জজে আপিল করা হয়েছে, দায়রা জজও খালাস দিয়েছে আপিলে, ওই আপিলে খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে হবে, সেকেন্ড আপিল। যে কোনো ম্যাজিস্ট্রেট যদি খালাস আদেশ দেয়, তাহলে সেটা দায়রা জজের কাছে অথবা মহানগর দায়রা জজের কাছে আপিল করা যাবে। কে করবেন? পিপি মহোদয়। 418 ধারায় যাই থাকুক না কেন, সিআর মামলায় আইনের ভুল ব্যাখ্যার কারণে ন্যায় বিচার ব্যর্থ হলে এবং আসামি খালাস পেলে বাদী সরাসরি হাইকোর্টে আপিল করতে পারবে। অর্থাৎ সিআর মামলা যদি হয়, উপরের ক্ষেত্রে কিন্তু জিআর মামলা আর নিচের ক্ষেত্রে সিআর মামলা। দায়রা জজ, অতিরিক্ত ও যুগ্ম দায়রা জজ এর মূল মামলায় খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যাবে। আচ্ছা, একটু আগে একটু ব্যাখ্যা দিয়ে দিই আপনাদেরকে। আমরা 417-তে যেটা লক্ষ্য করছি, একে হচ্ছে জিআর মামলার ক্ষেত্রে আপনারা এখানে লিখে রাখতে পারেন জিআর মামলা, অথবা দায়রা মামলা, অথবা বিশেষ ট্রাইব্যুনাল মামলা বা নারী শিশু মামলা, এই ধরনের মামলা।
জিআর ও অন্যান্য মামলা, যেই মামলায় কিন্তু পিপির দরকার হয়, পিপি মামলা পরিচালনা করেন প্রসিকিউশন পক্ষে। আর এখানে 2 নম্বর পয়েন্ট হচ্ছে সিআর মামলা। তো সিআর মামলায় সাধারণত কি লাগে না, পিপির দরকার হয় না। সিআর মামলার যে বাদী পক্ষের আইনজীবী আছেন, যার মাধ্যমে আদালতে দাঁড়িয়ে মামলা ফাইলিং করা হয়েছিল, সেই ফাইলিং লয়ারই প্রসিকিউশন লয়ার হিসেবে, ব্যক্তিগত আইনজীবী হিসেবে মামলা ডিফেন্স দিতে থাকেন শেষ পর্যন্ত। ডিফেন্স বলছি, মামলা প্রমাণের চেষ্টা করতে থাকেন শেষ পর্যন্ত। কার পক্ষে? বাদী পক্ষে বা কমপ্লেনেন্ট বা দরখাস্তকারী বা নালিশকারী বা ফরিয়াদির পক্ষে। আশা করি বুঝতে পেরেছেন। তবে কিছু কিছু মামলা আছে সিআর মামলা হিসেবে শুরু হলেও শেষে সেগুলো কিন্তু আবার দায়রা মামলা হয়ে যায়। যেমন চেকের মামলা যদি সিআর হিসেবে শুরু হয়, সেটা দায়রা আদালতে যাওয়ার পর সেটা দায়রা মামলা হয়ে যায়। আবার যদি কোনো মার্ডার কেস সিআর মামলা হিসেবে শুরু হয়, সেই মার্ডার কেসও কিন্তু দায়রা আদালতে বিচার্য। তাই দায়রা আদালতে গেলে নতুন দায়রা মামলা নাম্বার পড়ে, অর্থাৎ মামলা নাম্বার পরিবর্তন হয়ে যায়। মামলার প্রকৃতিও সিআর থেকে দায়রা বা অন্য কোনো বিষয়ে কনভার্ট হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বাস্তবে যদি একটু আদালতে যাওয়া থাকে, তাহলে এই বিষয়গুলো আরো পরিষ্কার হয়ে যাওয়ার কথা। যে কোনো ম্যাজিস্ট্রেট যদি খালাস আদেশ দেয়, সেটার বিরুদ্ধে দায়রা অথবা মহানগর দায়রা জজের কাছে আপিল করা যাবে। তার মানে এখানে সিআর মামলার বিধান, একে হচ্ছে জিআর মামলার বিধান, দুই হচ্ছে সিআর মামলার বিধান। তামাদির মেয়াদ আপিল করার তামাদির মেয়াদ কত? সাধারণত 60 দিন। তামাদি আইনে এই বিধানগুলো আছে, তবে এখানে আরো স্পেসিফিক ভাবে বলা আছে। যদি কোনো আইনে স্পেসিফিক ভাবে আলাদা তামাদির বিধান থাকে, তাহলে ওই আইনে যেটা বলা আছে, যেমন এই 60 দিনে কিন্তু প্রযোজ্য হবে। তামাদি আইনে কি আছে সেটা আর দেখার বিষয় না, কারণ তামাদি ল হচ্ছে জেনারেল, লিমিটেশন অ্যাক্ট হচ্ছে জেনারেল আইন। আর অন্য আইন যেখানে স্পেশালি বলা আছে, যেমন যৌতুক, নারী শিশু, মাদকদ্রব্য, এই যে আইনগুলো আছে, এগুলো কিন্তু স্পেশাল ল। তো স্পেশাল ল প্রিভেলস জেনারেল ল। তাই ওই আইনে যেটা বলা আছে সেটাই টিকবে। বাদী, নালিশকারী বা ফরিয়াদি কর্তৃক কোন আপিল করার তামাদির বিধান মেয়াদ হচ্ছে 60 দিন। আপিল গৃহীত না হলে বা সরকার দ্বারা নির্দেশিত না হলে সাধারণত আপিল চলবে না। 417A অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল, অর্থাৎ আসামি সাজা হয়েছে কিন্তু যতটুকু প্রত্যাশা করা হচ্ছিল ততটুকু হয়নি। তার মানে বাদীর মন ভরেনি আসামির সাজা দেখে, আরো বেশি সাজা সাজা বৃদ্ধি করতে চাচ্ছে। তার মানে অপর্যাপ্ত দণ্ড দিলে, পানিশমেন্ট দিলে, ইনসাফিসিয়েন্ট যদি পানিশমেন্ট দেয়, তাহলে এটা যেন বৃদ্ধি পায়, সে বৃদ্ধির উদ্দেশ্যে কিন্তু খালাস করবে, আপিল করবে। কি আপিল করবে? এই ক্ষেত্রে উভয় পক্ষই কিন্তু আপিল করতে পারে। তবে সরকার পিপি কে নির্দেশ দিলে যে কোনো আদালতের অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। কোন পক্ষ করবে? প্রসিকিউশন বা বাদী পক্ষ। আর নালিশি মামলায় সিআর মামলায় অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে 60 দিনের মধ্যে সংশ্লিষ্ট আপিল আদালতে আপিল করা যাবে। অর্থাৎ একটু আগে আমরা যেটা দেখলাম 417-তে হাইকোর্টে করব না, দায়রা না মহানগর দায়রা, যেটাতে প্রযোজ্য হবে। দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে আসামি এর বিরুদ্ধে কারণ দর্শানোর সুযোগও পাবে। যদি আসামিকে প্রথমে 3 বছর কারাদণ্ড দিল, পরে যদি দণ্ড বৃদ্ধি করে 7 বছর করা হয়, তাহলে আসামিকে শোকজ করা হবে যে কেন আপনার দণ্ড 3 বছর থেকে 7 বছর করা হবে না, সেটা আপনি কারণ দর্শান, শোকজ করা হবে। তখন তাকে কারণ দর্শানোর সুযোগ দিবে। কারণ দর্শিয়ে যদি সে সন্তুষ্ট করতে পারে আদালতকে, তাহলে হয়তোবা ওই 7 বছর আর হবে না, 3 বছরই থেকে যাবে। আর আসামির বক্তব্য যদি আদালত কনভিন্স না হয়, তাহলে হয়তোবা 7 বছরই হয়ে যাবে। অধিকন্তু খালাস বা দণ্ড হ্রাসের আবেদনও করতে পারবে। তার মানে এটা কার ক্ষেত্রে? মনে করেন যে আসামিও অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে যেমন বাদীপক্ষ কি করতে পারবে? আপিল করতে পারবে, তেমনি একই মামলায় আবার আসামি পক্ষ আপিল করতে পারবে। মনে করেন 3 বছর কারাদণ্ড দিয়েছে, সে কারাদণ্ড হ্রাস করে খালাস পেতে চাচ্ছে অথবা আরো কমাতে চাচ্ছে। এই কারণে আসামিও যেমন কি করতে পারবে? আপিল করতে পারবে, তেমন বাদীপক্ষ আবার ওই 3 বছরকে বাড়িয়ে 7 বছর বা 10 বছর করার জন্য আপিল করতে পারবে। তার মানে যখন কারাদণ্ড কম দেওয়া হয়, তখন উভয় পক্ষেরই আপিল করার একটা পসিবিলিটি থাকে।
সেক্ষেত্রে দুইটা আপিল একসঙ্গে চলতে পারে। 418, কি কি বিষয়ে আপিল গ্রহণযোগ্য, অর্থাৎ আপিলের গ্রাউন্ডস কি, হেতুবাদ কি, ঘটনা বা বিষয়ের প্রশ্নে অর্থাৎ ফ্যাক্টের বিষয়ে এবং আইনের প্রশ্নে, মানে প্রসিডিউরের প্রশ্নে। মনে করেন যে কোনো আদেশ দিয়েছে বা কোনো রায় হয়েছে, কোনো দণ্ডাদেশ দেওয়া হয়েছে, সেখানে যদি আইনের কোনো ফাঁকফোকর থাকে অর্থাৎ প্রসিডিউরের কোনো মিস্টেক তৈরি হয়, তো প্রসিডিউরাল মিস্টেকের কারণেও কিন্তু আদালতের ওই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। ব্যাখ্যা হচ্ছে দণ্ডের কথিত কঠোরতা একটি আইনের প্রশ্ন। যদি যেখানে বেশি দণ্ড দেওয়া হয়েছে অথবা সশ্রম দেওয়া হয়েছে যেখানে বিনাশ্রম দেওয়া যেত, এই ক্ষেত্রেও কিন্তু এটা একটা আইনের প্রশ্ন হিসেবে দাঁড়াবে, সেটা ফ্যাকচুয়াল বিষয় না। 419, আপিলের দরখাস্ত আবেদনপত্র বা পিটিশন আকারে আমরা এর আগে দেখেছি যে সিভিল মামলায় কিন্তু আপিল করতে হয় মেমোরান্ডাম অফ অ্যাপিল, অর্থাৎ আপিলের যে মেমোরান্ডাম বা স্মারক বা মেমো দাখিলের মাধ্যমে। তার মানে সিভিল আপিল মোর দেন ফর্মাল ক্রিমিনাল আপিলের থেকে। ক্রিমিনাল আপিল কিন্তু খুব একটা ফর্মালিটিজ নাই, জাস্ট একটা পিটিশন বা দরখাস্ত আকারে দায়ের করলেই আপিল হয়ে যাবে, অনেকটা মিস কেসের অনুরূপ। মিস কেস যেমন দরখাস্ত করতে হয় জামিনের, মিস কেসের যে ফরম্যাট ঠিক সিমিলার, প্রায় 90% মিল আছে, একই ফরম্যাটে আপিলের দরখাস্ত এবং রিভিশনের দরখাস্ত কিন্তু একই রকমই হয়। কিন্তু সিভিল মামলায় আপিলের যে মেমো সেটা ভিন্ন জিনিস এবং সেটা অনেকটা ফর্মাল এর থেকে। লিখিত আকারে রায় বা আদেশের জাবেদা নকল সংযুক্ত সহ, মানে যে আদেশের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সে আদেশের নকল দিতে হবে। আপিলকারী বা উকিল কর্তৃক দায়ের করতে হবে। আপিলকারী নিজেই দায়ের করতে পারবেন অথবা উকিলের মাধ্যমে দায়ের করতে পারবেন। আপিলকারীকে উপস্থিত থাকতে হবে না, জাস্ট আপিলের দরখাস্তে সই থাকলেই হবে। 421, আপিল সরাসরি খারিজ বা সামারি ডিসমিসাল। যখন আপিল দায়ের করা হয় তখন একটা ডেট পড়ে, সেটাকে কি ডেট বলা হয়? অ্যাডমিশন হিয়ারিং ডেট বা গ্রহণযোগ্যতা শুনানি। তো অনেক সময় দেখবেন যারা মিসকেস শুনানি করতে যান, মিসকেসের পরে ফৌজদারি মামলা শেষে সাধারণত জেলা ও দায়রা জজ আদালত যেটা, তো দায়রা জজের কাজ শেষের পরে সিভিল মামলা যদি শুরু হয়, সাধারণত শেষের দিকে হয় সিভিল মামলা, তো আপিল অ্যাডমিশন শুনানি শুরু হয় সিভিল মামলায়। তেমনি ক্রিমিনাল মামলারও কিন্তু আপিল অ্যাডমিশন একই কোর্টেই হয়, দায়রা জজ আদালতে। তো মিসকেস বা অন্যান্য যে রেগুলার মামলার শেষে হয়তো বা আপিল হয়, এক এক আদালতে এক বা শুরুতেই আপিল বা রিভিশন অ্যাডমিশন শুনানি হতে পারে। এক এক আদালত এক এক স্টাইলে চলে এক এক জেলার। তো আমাদের আদালতে সাধারণত মিসকেস হয়, মিসকেসের পরে আপিল অ্যাডমিশন শুরু হয়ে যায় রেগুলার মামলার আগেই, মানে ট্রায়াল মামলার আগেই। তো আপিল অ্যাডমিশনের সময় যদি কোনো মিস্টেক দেখতে পায় আদালত, যেমন হস্তক্ষেপের মতো পর্যাপ্ত কারণ না থাকলে। কিসের হস্তক্ষেপ? ওই যে রায় যেটা নিম্ন আদালত দিয়েছে, সেই রায়ে খুব একটা হাত দেওয়ার মতো জায়গা নেই, মানে সঠিক রায় দিয়েছে যদি মনে করে আপিল আদালত, মানে দায়রা জজ, তাহলে আপিলকারীকে বক্তব্য পেশের সুযোগ দিবে, যে হ্যাঁ আপিলকারী বক্তব্য পেশ করুক। করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে খারিজ করে দেবে যে না, এই আপিল করে লাভ নাই, আমি তো দেখলাম যে সব ঠিক আছে। তার মানে আপিলকারী কিন্তু আদালতকে কনভিন্স করতে পারলেন না যে আপিল কেন প্রয়োজন। আদালত ধরে নিল আপিলের দরকারই নাই, অগ্রসর হওয়ার দরকারই নাই। এমন খারিজের পূর্বে নথি বা এলসিআর তলব করা যাবে, বিবেচনাধীন বা বাধ্য নয়। আচ্ছা, সরাসরি খারিজের পূর্বে আদালত এলসিআর তলব করতেও পারে, নাও করতে পারে। অর্থাৎ এলসিআর তলবের আগে, এলসিআর কি? লোয়ার কোর্ট রেকর্ড কি এলসিআর বলে। নিম্ন আদালতের যে নথি সেটা, অর্থাৎ বিচারিক আদালতের নথি নিয়ে আসার আগে জাস্ট আপিলের যে দরখাস্ত সেটা দেখেই খারিজ করে দিতে পারে। আপিলের দরখাস্তের সাথে রায়ের নকল থাকে, রায়ের নকল দেখেই আদালত ধরে নেয় যে এটা দরকার নেই, তখন সরাসরি খারিজ করে দিতে পারে। 423, আপিল আদালতের ক্ষমতা। আপিল আদালত কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে? ফৌজদারি আপিল আদালত এলসিআর তলব ও পরীক্ষা করতে পারে, আপিলকারী ও পিপি এবং আসামির বক্তব্য শ্রবণ করতে পারে, মানে হিয়ারিং এর সুযোগ দেওয়া। হস্তক্ষেপের মতো পর্যাপ্ত কারণ না থাকলে আপিল খারিজ করে দিবে। তার মানে এটা প্রাথমিক দিকে না, শুনানি পর্যায়ে, অর্থাৎ
মাঝামাঝি সময়ে যে খালাসের ক্ষেত্রে খালাসের আদেশ পরিবর্তন, অধিকতর তদন্ত বা পুনর্বিচারের নির্দেশ দেওয়া এবং দোষী হলে খালাস আদেশকে পরিবর্তন করে সেটাকে পানিশমেন্ট বা কনভিকশন বা দণ্ড প্রদান করা যেতে পারে। আর দণ্ডাদেশের ক্ষেত্রে অর্থাৎ দণ্ড দেওয়া হয়েছে, হয়তো বা 3 বছর বা 4 বছর বা 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই কারাদণ্ডকে কি করবে? সিদ্ধান্ত ও দণ্ড রদ করতে পারে, অর্থাৎ যে সিদ্ধান্ত দিয়েছে বিচারিক আদালত সেটা রদ করে দিবে, মানে থামিয়ে রাখবে, অথবা খালাস দিয়ে দিবে, অথবা অব্যাহতি প্রদান করবে, অথবা পুনর্বিচারের নির্দেশ দিবে, মানে আবার যেমন সিভিল মামলায় যেটাকে রিমান্ড বলে সেরকম পুনর্বিচার। দণ্ড বহাল রাখতে পারে, সিদ্ধান্ত রদ না করা অর্থাৎ সিদ্ধান্ত বহাল থাকবে, দণ্ড হ্রাস করতে পারে অথবা সিদ্ধান্ত রদ করতে পারে, মানে অ্যাবসুলেট ক্ষমতা আছে আপিল আদালতের। দণ্ডের প্রকৃতি পরিবর্তন, শুধুমাত্র সশ্রম হতে বিনাশ্রম বা বিনাশ্রম হতে সশ্রম, অর্থাৎ সশ্রম দিয়েছিল মানে নিম্ন আদালত, আপিল আদালত বিনাশ্রম করে দিল, অথবা বিনাশ্রম থেকে সশ্রম করে দিল, এরকম ভাইস ভার্সা করতে পারে। তার মানে জাস্ট দ্বন্দ্বের প্রকৃতি পরিবর্তন, সশ্রম থেকে বিনাশ্রম, বিনাশ্রম হতে সশ্রম এরকম। কিন্তু দণ্ডের পরিমাণটা সঠিক রাখবে, 5 বছর ছিল 5 বছরই থাকবে। দণ্ড বৃদ্ধির জন্য আপিল যদি করা হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত ও দণ্ড রদ, খালাস, অব্যাহতি প্রদান, পুনর্বিচারের নির্দেশ, মানে একই ধরনের ক্ষমতা আছে। সিদ্ধান্ত পরিবর্তন বা দণ্ড বহাল, দণ্ড হ্রাস বা বৃদ্ধি, অর্থাৎ যে কোনো উপায়ে আদালত তার আপিল আদালতের যে ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারবেন, মানে আপিল আদালতকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। অন্য কোনো আদেশের ক্ষেত্রে সেটা পরিবর্তন করতে পারবেন অথবা তার বিপরীত আদেশও দিতে পারবেন, অর্থাৎ খালাস থাকলে দণ্ড, দণ্ড থাকলে খালাস। সংশোধন, সঙ্গত আদেশ প্রদান, অর্থাৎ কোনো জায়গায় কিছু সংশোধন করে দিল বা সঙ্গত আদেশ প্রদান করে দিল। তবে শর্ত হচ্ছে দণ্ড বৃদ্ধির সময় আসামিকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। দণ্ড 3 বছর দেওয়া হয়েছিল, তো যদি আপিল আদালত এই দণ্ড বৃদ্ধি করে তাহলে বৃদ্ধি কেন করা হবে না সেটার জন্য সকজের সুযোগ দেবে। একটু আগে যেটা আমি বলেছিলাম, মূল বা আদি আদালত, যে আদালতে বিচার করা হচ্ছে, সর্বোচ্চ যে দণ্ড দিতে পারতেন আপিল আদালত তার বেশি দণ্ড প্রদান করতে পারবেন না। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এইটা কে বোঝেননি বলেন? বলছে আদি বা মূল আদালত সর্বোচ্চ যে দণ্ড দিতে পারতেন আপিল আদালত তার বেশি দণ্ড দিতে পারবেন না। মনে করেন ম্যাজিস্ট্রেট কোর্টে একটা বিচার হয়েছে, ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার হয়ে এই মামলায় 3 বছরের জেল দেওয়া হয়েছে। এখন আপিল করা হয়েছে দায়রা জজে, তো দায়রা জজে যদি আপিল করা হয়, দায়রা জজের তো সাজা প্রদান অ্যাবসলিউট, মানে আইনে যত ধরনের দেওয়া যায়, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, 14 বছর, 10 বছর সবই দিতে পারবে দায়রা জজ। কিন্তু দায়রা জজ কিন্তু বিচার করছে না, এখানে আপিল শুনানি করছে। তাই মামলাটা কিন্তু নিম্ন আদালত থেকে আসছে। নিম্ন আদালত তাহলে ছোট মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে যেটা হয়েছে, হয়তোবা ম্যাজিস্ট্রেট কোর্ট ওখানে সর্বোচ্চ 5 বছর, যেমন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড দিতে পারে। তো আপিল আদালত কিন্তু যতই দণ্ড বৃদ্ধি করুক 5 বছরের বেশি দিতে পারবে না, কারণ মূল আদালতের কিন্তু 5 বছরের বেশি দেওয়ার সুযোগ নাই। স্বপ্না খাতুন, বলেন আপু। হ্যালো। হ্যাঁ বলেন। ও, আমি ভাবতাম যে আপনাদের শুধু হাইকোর্টে আপিল করা যায়। না, জেলা জজে আপিল করা যায় এবং হাইকোর্টেও আপিল করা যায়। যেটা ঠিক আমি আছে, কখনো জানতাম না। জি, এটা একটু শিক্ষণীয় বিষয়। আচ্ছা। এই লাইনটা বুঝতে পেরেছেন যেটা গ্রিন করেছি? হ্যাঁ, শুনলাম, বুঝলাম। আচ্ছা ঠিক আছে। এরপরে 426, আপিল পেন্ডিং থাকলে দণ্ড স্থগিত। কোনো কারণে যদি আপিল পেন্ডিং করে দেওয়া হয়, যেমন জেলা জজে আপিল করা হয়েছে, হাইকোর্টে এটার বিরুদ্ধে একটা পিটিশন দিয়ে আবেদন করে আপিলটাকে স্টে করে দেওয়া হলো, সেই ক্ষেত্রে দণ্ড স্থগিত, আসামি আটক থাকলে জামিনে বা মুচলেকায় মুক্তি দেওয়া যাবে। যদি আপিল পেন্ডিং হয়ে যায় তাহলে কিন্তু দণ্ড স্থগিত হয়ে যায় এবং আসামিকে জামিনে মুক্ত করে দেওয়া হবে, যতক্ষণ না আপিল আবার শুনানি চালু হবে ততদিন পর্যন্ত। এমন ক্ষমতা হাইকোর্টও প্রয়োগ করতে পারবে। অনধিক 1 বছর কারাদণ্ডের ক্ষেত্রে আদালতের সন্তুষ্টি সাপেক্ষে আসামি আপিলের শর্তে জামিনে মুক্তি বা আপিল দায়ের করা পর্যন্ত
দণ্ড স্থগিত রাখতে পারবে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এটাও আমি একটু গ্রিন করে দিই। দেখবেন বাস্তবে যেদিন রায় থাকে সেদিনকে আমরা পিটিশন একটা নিয়ে যাই। ছোট ছোট মামলায় যদি রায় হওয়ার সম্ভাবনা থাকে একটা পিটিশন নিয়ে যায়, এবং যে আদালত রায় দিচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত, ওই ম্যাজিস্ট্রেট আদালতে রায় দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আসামিকে কি দেয়, দণ্ড দেয়। যদি 1 বছরের কারাদণ্ড দেয় বা 1 বছরে কম দেয়, 6 মাস, 5 মাস, 3 মাস, তখন আমরা কি করি, সঙ্গে সঙ্গে একটা দরখাস্ত দিই, ইওর অনার আমরা আপিল দায়ের করবো এটার বিরুদ্ধে, আপিলের শর্তে আমাদের একটা জামিন মঞ্জুর করেন, যেন আসামিকে সঙ্গে সঙ্গে জেলখানায় যেতে না হয়। বিশেষ করে যৌতুক মামলায় বা ছোট ছোট মাদকের মামলায় বা মারামারির মামলায় এগুলোতে এই ধরনের দরখাস্ত করা হয়। অনেক সময় আদালত সেটা সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন, তার মানে আসামিকে জেলে যেতে হয় না, তার দণ্ড স্থগিত থাকে, এবং শর্ত দিয়ে দেয় যে 1 মাসের মধ্যে আপিল দায়ের করতে হবে। তখন 1 মাসের মধ্যে আপিল দায়ের করলে তখন আবার আপিল আদালতে এই যে জামিন, এটা আবার বর্ধিত করে নিতে হয়, বা আপিল আদালতে থেকে নতুন ভাবে জামিন করে নিতে হয়। তখন আসামির যদিও সাজা হয়েছে, আসামিকে আর জেলে যেতে হয় না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু রেডি করে রাখি সঙ্গে সঙ্গে জমা দেওয়ার জন্য। অনেক সময় খালাস পেলে ওই পিটিশনটা আমাদের ফেলে দিতে হয়, কোনো কাজে লাগে না। কিন্তু আসামি যেন জেলে না যায়, মক্কেলকে বাঁচানোর জন্য একটা পিটিশন আমরা রেডি রাখি। আপিল বিভাগে আপিলের বিশেষ বিধান সাপেক্ষে হাইকোর্ট কর্তৃক আপিলে প্রদত্ত দণ্ড বা আদেশ স্থগিত এবং আসামিকে জামিনে মুক্তি দেওয়া যাবে। এটা একটা আসামির পক্ষে আদেশ বা বিধান। চূড়ান্তভাবে কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলে যে সময়টুকু আসামি মুক্ত ছিল সেই সময়টুকু বাদ যাবে। আবার বলছি, চূড়ান্তভাবে কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলে, তার মানে আপিল আদালত যদি ফাইনালি যে সিদ্ধান্ত নিল সে সিদ্ধান্তে আসামিকে কারাদণ্ড দেওয়া হচ্ছে অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে যে সময়টুকু আসামি মুক্ত ছিল তা বাদ যাবে। মানে দণ্ড শুরু হয়েছিল, হয়তোবা আসামি 1 মাস বা 2 মাস কারাদণ্ড ভোগ করেছে, আপিল করার পরে তাকে বের করে নেওয়া হয়েছে, এবং এই সময়টুকু যতদিন আপিল চলেছে ততদিন তো আসামি বাইরে হাওয়া খেয়ে বেরিয়েছে, অর্থাৎ মুক্ত ছিল। তো যতদিন মুক্ত ছিল ওই কারাদণ্ডর মেয়াদ থেকে ততদিন বাদ যাবে। কেন বাদ যাবে? মনে করেন 2020 সালে যদি একজনের জানুয়ারি মাসের 1 তারিখে কি শুরু হয়, সাজা শুরু হয় 5 বছরের জেল, তাহলে সে 2025 সালের 31 ডিসেম্বর মুক্তি পেয়ে যাবে। কিন্তু মাঝখানে যদি আপিল করে সে 2 বছর বাইরে থাকে, তাহলে তার 25 সালে মুক্তি পাবে না, সে 27 সালের 31 ডিসেম্বর মুক্তি পাবে। তার মানে যতদিন বাইরে ছিল ততদিন তো মাইনাস হচ্ছে, কারণ তার সেটা তো জেল খাটা হচ্ছে না। ওইটা কি ওর পরবর্তীতে প্লাস হয়ে যাবে? প্লাস হয়ে যাবে ওই সময়টুকু 417। তার মানে তার যেন, যেহেতু চূড়ান্ত ভাবে তার কারাদণ্ড 5 বছর হয়েছে, তার মানে তাকে 5 বছরই তাকে কারাভোগ করতে হবে, যতদিন বাইরে ছিল ততদিন মাইনাস হবে। খালাসের বিরুদ্ধে আপিল হলে আসামি গ্রেপ্তার, মনে করেন খালাস করা হয়েছে, আসামি খালাস, আসামি ঘুরে বেড়াচ্ছে বাইরে, তো বাদী পক্ষ আসামির বিরুদ্ধে কি করেছে, আপিল করেছে। আপিল করার পর আসামি কি হয়েছে, আসাম খালাসের বিরুদ্ধে আপিল করা হয়েছে, তো আপিল করা হলে আসামিকে আবার কি, মানে আসামিকে আবার গ্রেপ্তার করা যাবে যদি জামিন বাতিল হয়ে যায়। সরি, খালাস হয়ে গেলে তো আসামি এমনি বাইরে আছে, এবং বাদী পক্ষ খালাসের বিরুদ্ধে কি করেছে, আপিল করেছে, এবং আপিলে যদি দণ্ড বহাল থাকে তাহলে তো তাকে তো আবার ধরতে হবে, ধরে জেলখানে দিতে হবে। কারণ আগের আদালত তাকে খালাস দিয়েছে কিন্তু আপিল আদালত তাকে আবার সাজা দিয়েছে, তাই সাজা ভোগ করানোর জন্য তাকে আবার গ্রেপ্তার করে জেলে প্রেরণ করতে হবে, অথবা সে জামিনে মুক্তিও পেতে পারে। জামিনে কেন মুক্তি পাবে? সে যদি সেকেন্ড আপিলের শর্ত বলে যে আমি আবার এটার বিরুদ্ধে দ্বিতীয় আপিল করব হাইকোর্টে, তখন তাকে আবার জামিনে মুক্তি দিতে পারে। মানে পরিস্থিতি যেটা হয় সেটাই। 431 আপিল পণ্ড বা বাতিল, যেটা অ্যাবাটমেন্ট। আমরা পেনাল কোডের, আপনারা লক্ষ্য করেন, পেনাল কোডের 107 ধারায় অ্যাবেটমেন্ট আছে, একটু বানানের পার্থক্য আছে এ আর ই এর। অ্যাবেটমেন্ট আর অ্যাবাটমেন্ট। অ্যাবেটমেন্ট মানে অপরাধের প্ররোচনা, আর অ্যাবাটমেন্ট মানে আপিল পণ্ড বা বাতিল। তো আপিল পণ্ড বা বাতিলের বিধান আছে 431 সিআরপিসি, আর অ্যাবেটমেন্টের বিধান আছে দণ্ডবিধি 107।
ভাইভাতে কিন্তু এভাবে প্রশ্ন করে। তো অ্যাবাটমেন্ট বলছে না অ্যাবেটমেন্ট বলছে, এটা শুনে উত্তর করবেন। 417 খালাস, আর 417 ক অপর্যাপ্ত দণ্ড এর বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে যদি আসামির মৃত্যু হয় তাহলে আপিল পণ্ড হয়ে যাবে। মনে করেন আসামি খালাস পেয়েছিল, বাইরে ছিল, অথবা আসামি অপর্যাপ্ত দণ্ড ছিল, তার দণ্ড বৃদ্ধির জন্য আপিল করা হয়েছিল। এবার আসামি মারা গেছে, যে আসামি মারা গেলেই আপিল চালিয়ে কি হবে, কাকে সাজা, কার সাজা বৃদ্ধি করব, বা কে একবারে খালাসে খালাস। আছে, সে তো একবারে খালাস হয়ে গেছে, পরবারে চলে গেছে। তো ওই আপিল চালিয়ে তো লাভ নাই। আপিল চালানোর উদ্দেশ্য কি, হয়তো বা খালাস থেকে তাকে কিছুটা সাজা দিবে, অথবা কম সাজা দিয়েছিল সাজা বৃদ্ধি করবে। কার বৃদ্ধি করবে, মৃত ব্যক্তিকে কি আর জেলে দেওয়া যায়? তাই আপিলটা কি পণ্ড হয়ে যাবে। আপিল পণ্ড মানে আপিল বাতিল হয়ে যাবে, কার্যক্রম বাতিল, মানে এটা আর অগ্রসর হবে না। ওই শেষ আদেশে বলবে আপিল পণ্ড। অন্যান্য আপিলের ক্ষেত্রে মনে করেন আপিলকারীর মৃত্যুতে আপিল পণ্ড, অর্থদণ্ডের বিরুদ্ধে ব্যতীত। আচ্ছা, এটা বুঝিয়ে দিই। অন্যান্য ক্ষেত্রে বলতে মনে করেন আসামি আপিল করেছে, আসামিকে মনে করেন 5 বছরের জেল দেওয়া হয়েছে, বা 1 বছরের জেল দেওয়া, ধরে নেন 1 বছরের জেল দেওয়া হয়েছে। তা আসামি আপিলের শর্তে জামিনে আছে, তারপর আপিল করলো এবং বাইরেই আছে, এবং আসামি আপিল করেছে। এখন আসামি কেন আপিল করেছে, ওই যে 1 বছরের জেল মাপ নেওয়ার জন্য আপিল করেছে। তো এখানে আপিলকারী কি, আসামি নিজেই। তো আসামি যদি মারাই যায় তাই ওই আপিল চালিয়ে লাভ আছে? কার সাজা মাফ করবো, সে তো একেবারেই পরপারে চলে গেছে। এবার আল্লাহ চিন্তা করবে বা ভগবান চিন্তা করবে তাকে মাফ করবে কি করবে না। তার মানে এখানে আপিলকারী বলতে এখানে নিচে না, নিচে যে আপিলকারী নিচে লিখবেন যে আসামি, আপিলকারী আসামি নিজেই। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমরা পেনাল কোডেও পড়েছি, যদি আসামি অর্থদণ্ড থাকে তাহলে আসামির অর্থদণ্ড কিন্তু মাফ হবে না। আসামির যে সম্পদ, সেই সম্পদ থেকে কিন্তু আদায় করা যাবে। এটা তো ঠিক হলো না, মরা ব্যক্তির উপরে খারাপ হলো। তো মরার উপরে খাড়া, তার তার সম্পত্তি থেকে অর্থদণ্ড যখন আদায় হবে, তারপরে গিয়ে আপিল নিষ্পত্তি হবে। অর্থদণ্ড যদি না থাকে তাহলে কিন্তু আপিল পণ্ড হবে না। হ্যাঁ, অমর ভাই প্রশ্ন করতে চাচ্ছেন। সালাম আলাইকুম স্যার। ওই ওয়ালাইকুম যে আসসালাম। যদি আসামির কোনো সম্পদ না থাকে তখন তখন কি হবে? আসামির সম্পদ না থাকলে সেটা আদায় করা যাবে না, তখন আপিল পণ্ড হয়ে যাবে, এবং একটা প্রতিবেদন দিবে যে তার কোনো সম্পদ নাই, শেষ, সে নিঃস্ব। তবে ঠিক আছে। আসামির সন্তানের যদি সম্পদ থাকে, বা আসামির আত্মীয়র সম্পদ থাকে, আসামির বাবার যদি সম্পদ থাকে, তাও কিন্তু হবে না। আসামির নিজের নামে সম্পদ থাকতে হবে। যদি বলা হয় যে আসামির বয়স 18 বছর, কিন্তু আসামির বাবার বয়স 50 বছর, আসামির বাবা একদিন মারা যাবে, তখন ওয়ারিশ সূত্রে আসামি তার বাবার সম্পত্তির মালিক হবে, তখন আদায় করা যাবে, তাহলে কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? অর্থাৎ জি স্যার। আসামি বেঁচে থাকা অবস্থায় তার বাবা যদি মারা যায়, তখন বাবার ওয়ারিশ সূত্রে আসামি সন্তান হিসেবে কি হবে, সম্পদের মালিক মালিক। হবে। জি। কিন্তু সম্পদের মালিক হওয়ার আগে যদি মারা যায় আসামি, তাহলে ওই সম্পদ আর বাবার থেকে আদায় করা যাবে না অর্থদণ্ড হিসাবে। ক্লিয়ার? হ্যালো, পন্ডল। জি স্যার। জি জি জি। ধন্যবাদ স্যার। 435 কি বলা হচ্ছে, আর মাত্র 2টি সেকশন, এই 435 এবং 36, তাহলে শেষ হবে ক্লাস। নিম্ন আদালতের নথি, এলসিআর, লোয়ার কোর্টস রেকর্ড। এখানে অ্যাপোস্ট্রফি এস অনেক সময় অপশনে থাকে, অনেক সময় থাকে না, তাই লোয়ার কোর্ট রেকর্ড অথবা লোয়ার কোর্টস রেকর্ড, নিম্ন আদালতের নথি। অনেক সময় কি দিয়ে চলে আসে, অ্যাব্রিভিশন, যেমন আজকে আসছিল এফআইআর এর পুনরূপ কি, তো এটা পরের পরীক্ষাতে আসতে পারে, মনে রাখবেন। তো এলসিআর তলবের ক্ষমতা কার আছে, হাইকোর্ট বা দায়রা আদালত নিজ অধিক্ষেত্রে, মানে নিজের আন্ডারে যেটা যেটা আছে। হাইকোর্টের আন্ডারে তো সারা বাংলাদেশের সকল আদালত, আর দায়রা জজের আন্ডারে, যেমন রাজশাহীর যে দায়রা জজ, তার আন্ডারে আছে হচ্ছে রাজশাহীর যতগুলো ম্যাজিস্ট্রেট কোর্ট সবগুলোই। তো কোন কোর্টের অধিক্ষেত্রে, অধিক্ষেত্র মানে আন্ডারে থাকা বা নিম্নে থাকা, সেটা জানার জন্য আমার এই নোটে দেখবেন একটা কি দেওয়া আছে, চার্ট দেওয়া আছে। বাংলাদেশের বিচার বিভাগ বলে যে চার্ট দেওয়া আছে, চার্ট দেখলে বুঝতে পারবেন কার নিচে কে দেওয়া আছে তীর চিহ্ন দিয়ে। তাহলে হাইকোর্ট এবং দায়রা জজ নিম্ন আদালতের নথি বা ইলসার তলব করতে পারবেন। এই দুইটা কোর্টেরই নিম্ন আদালতের নথি তলব করার ক্ষমতা আছে। দণ্ড স্থগিত করে আসামিকে জামিনে মুক্তি দিতে পারবেন। নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
সবাই এই ধারা মতে দায়রা জজের অধীন। আমরা এর আগে দেখেছি নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবগুলোই, মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেগুলো আছে, জেলা ম্যাজিস্ট্রেটও কিন্তু দায়রা জজের আন্ডারে। এডিএম কোড যদি কোনো রায় দেয় সেটার বিরুদ্ধেও কিন্তু দায়রা আদালতে কি দেওয়া যায়, আপিল করা যায়। তো দায়রা আদালত কিন্তু জেলা পর্যায়ের সবচেয়ে বড় ফৌজদারি আদালত, এবং জেলা জজ হচ্ছে জেলা পর্যায়ের সবচেয়ে বড় দেওয়ানি আদালত। আশা করি এই বিষয়গুলো বোঝেন। না বুঝলে একদিন কোর্টে যে কোর্টগুলো ভিজিট ভিজিট করে আসবেন। ভিজিট করে আসলে সরজমিনে প্র্যাকটিক্যালি দেখলে আরো বেশি নলেজে থাকবে। আপনার সাথে প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কাজ হবে না। প্র্যাকটিস না করলে প্র্যাকটিক্যাল প্রশ্ন তো উত্তর করতে পারবেন না। বিশেষ করে হ্যাঁ, এমসিকিউ এ তো, এমসিকিউ পার হয়ে গেলেও রিটেনে অনেক প্র্যাকটিক্যাল প্রশ্ন আসে। যেমন আপনার কি বলে মুসাবিদা আসে, ড্রাফটিং আসে, সেগুলো উত্তর করা টাফ হয়ে যাবে। হ্যাঁ দেওয়ান ভাই বলেন। ম্যাজিস্ট্রেট নিয়ে সব সমস্যা জড়তা হচ্ছে আর কি, ম্যাজিস্ট্রেট এগুলো নিয়ে সব বুঝতে পারি না যে এলোমেলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দেওয়ান ভাই বলেন। স্যার জেলা ম্যাজিস্ট্রেটের কথা যে বললেন স্যার, আপিল করলে স্যার জেলা ম্যাজিস্ট্রেট কি স্যার ইয়া দায়রা আদালতের অধীনে স্যার? হ্যাঁ ওই চার্টে দেখেন জেলা ম্যাজিস্ট্রেটও তো দায়রা আদালতের অধীনে আছে, আর জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে আছে নির্বাহী এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এডিএম কোর্ট এবং এক্সিকিউটিভ কোর্ট গুলো। আচ্ছা স্যার, চার্টে আছে দেখেন নিচে ডান দিকে। হ্যাঁ স্যার, ক্রিমিনাল সিআরপিসি তে স্যার আপিল কতবার করা যায়? মনে করেন আমি ম্যাজিস্ট্রেট কোর্টের একটা রায়ের ব্যাপারে দুইবার। দায়রা আদালতে দুইবার দুইবার করা যায় আপিল দুইবার এটা। করা যায় স্যার। হ্যাঁ আমি এটা আমি দেখবেন একবার বলেন। আমি একবার আপিল করলাম স্যার দায়রা আদালতে। দায়রা হুম। আদালতের রায় আমার বিপক্ষে গেল, পরে কি আমি হাইকোর্টে আবার আপিল করতে পারবো? হ্যাঁ হাইকোর্টে আবার আপিল করতে পারবেন ক্রিমিনালের ক্ষেত্রে। আর সিভিলের ক্ষেত্রে সেকেন্ড আপিলের বিধান নাই। ওই আপিলের রিভিশন। বিরুদ্ধে তখন রিভিশন করতে হবে। এটা দেখবেন দেওয়ানির অংশের মধ্যে বলা আছে। হ্যাঁ স্যার, এটা আমি জানি। দেওয়ানির দেওয়ানির যে 115 ধারা, রিভিশনের যে বিধান, দেওয়ানি কার্যবিধি সিপিসির 115 নিচে 4টা পয়েন্ট দেওয়া আছে না হ্যাশ করে, এখানে এই বিষয়গুলো স্পষ্ট করা আছে। ওইটা আরেকটু দেখে নেবেন, তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। হ্যাঁ স্যার, ওইটা লাগবে বলে ওইটা লাগবে বলে খুবই প্র্যাকটিক্যাল জিনিস আমি ওখানে তথ্য দিয়ে দিয়েছি। ওই ধারার মধ্যে কিন্তু নাই সেটা, কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা 436 অনুসন্ধানের আদেশ প্রদানের ক্ষমতা। অনুসন্ধানের ইংরেজি কি? ইনকুইরি, ইনভেস্টিগেশন না। আর ইনভেস্টিগেশন করে পুলিশ বা পুলিশের মতো যারা তদন্তকারী বা সংস্থা থাকে তারা। আর ইনকুইরি বা অনুসন্ধান করে হচ্ছে আদালত নিজেই, বা আদালত কাউকে দায়িত্ব দেয়। মানে আদালতের প্রত্যক্ষ বা পরোক্ষ তত্ত্বাবধানে অনুসন্ধান হয়। যেমন কোনো মামলা চলছে, এখন আদালত যদি সরাসরি মনে করেন আসামিকে যদি প্রশ্ন করে, এখন আসামিকে বা বাদী পক্ষকে যদি বিচারক প্রশ্ন করে এবং সে প্রশ্নের সে উত্তর যদি দেয়, সেটা কিন্তু একটা অনুসন্ধানের অংশ। আমরা যখন সাক্ষ্য আইন পড়বো, এরপরে তো সাক্ষ্য আইন পড়বো সামনের সপ্তাহ থেকে, সাক্ষ্য আইনের শেষের দিকে আছে 165 ধারা মেবি, যতটুকু মনে পড়ছে। মানে এতক্ষণ বলার পরে অনেক সময় ধারা মিস হয়ে যেতে পারে, তারপরেও যতটুকু মনে পড়ছে 165 ধারায় বলা আছে যে সাক্ষ্য আইনের যে বিচারকও কিন্তু অনুসন্ধান করতে পারবে, অর্থাৎ যে কোনো পক্ষকে প্রশ্ন করতে পারবে, সিভিল মামলা হোক আর ক্রিমিনাল মামলা হোক না কেন। ঠিক আছে? আপনারা আঁকানো থেকে নিজেকে বিরত রাখবেন প্লিজ। তো এই অনুসন্ধানের আদেশ প্রদানের ক্ষমতা 203 এবং 204। 203(4) কি আছে? খারিজ আদেশ। এত ধারায় যে খারিজ বা আসামিকে যে অব্যাহতি দেওয়া হলো, এই ক্ষেত্রে সিএমএম সিজেএম নিজে সুমুটো হয়ে অথবা অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধানের নির্দেশ দিবেন। শর্ত এক্ষেত্রে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিকে কারণ দর্শানো সুযোগ দিতে হবে। অর্থাৎ কোন আসামি যদি মামলার প্রথম দিকেই মানে মামলা খারিজ হয়ে যাবে, আসামি অব্যাহতি পায়, সেক্ষেত্রে যদি আসামি অব্যাহতি পায়, যেমন চার্জের সময় বা চার্জের আগেই অব্যাহতি পেয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু
পরবর্তীতে অনুসন্ধান করে এই অনুসন্ধানে যদি কোনো আবার মামলাটাকে পুনর্জীবিত করার কোনো বিষয় চলে আসে, সেক্ষেত্রে আসামিকে কারণ দর্শানোর সুযোগ দিবে। মানে আসামি অব্যাহতি দেওয়া হয়েছিল আপনাকে, কিন্তু অনুসন্ধানে জানা গেলেও আপনি কোনো না কোনো অপরাধের সাথে মানে এই ক্ষেত্রে জড়িত আছেন কোনো না কোনো পর্যায়ে। একটু না একটু আপনার কি পার্ট প্লে আছে, মানে অপরাধের সাথে আপনার কানেকশন আছে, মানে আপনি অপরাধী মনে মনে হচ্ছে প্রাথমিকভাবে, মানে মামলার প্রাইমা ফেসি বোঝা যাচ্ছে এরকম, মামলার মেরিট আছে। অতএব আপনাকে কেন এই মামলায় বিচারের সম্মুখীন করা হবে না? আপনি কারণ দর্শান, কারণ দর্শাতে পারলে অব্যাহতি টিকে থাকবে, কারণ দর্শাতে না পারলে বা কারণ দর্শালে যদি আদালত সন্তুষ্ট না হয়, মানে কারণ দর্শানো সঠিক হলো না, আদালত কনভিন্সড হলো না, তাহলে অব্যাহতি বাতিল করে আবার তাকে মামলায় নিয়ে আসা যাবে, বিচারের সম্মুখীন করা যাবে। এই ছিল আজকের আলোচনা, লম্বা ক্লাস হলো। আশা করি ভিডিও সহজ মানে খুব তাড়াতাড়ি দিয়ে দিব, এবং আজকের যে রেজাল্ট সেটা মেবি কালকে রাত্রে দিয়ে দিব। কালকে কোর্ট থেকে এসে কালকে বিকেলে রেজাল্ট দেখা শুরু করব আমি। তো ঠিক আছে, আজকের ক্লাসের মধ্যে ক্লাস থেকে কারো যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, উত্তর দিয়ে দিচ্ছি। অথবা এই যে আজকের যে ক্লাস নিচ্ছি, এই ক্লাসের পরীক্ষা কবে আছে? আগামী শনিবারে। তো ভিডিও পাবেন হয়তো বা কালকে বিকেলে বা সন্ধ্যায় বা সন্ধ্যার পরে। কালকেও তো ক্লাস আছে। তারপরে বৃহস্পতিবার ভিডিও দেখবেন, শুক্রবার ভিডিও দেখবেন, শনিবার সারাদিন ভিডিও দেখবেন। তারপরে যদি কোনো জায়গায় প্রবলেম হয় মেসেজ করবেন, আমি বুঝিয়ে দেবো। যেমন আজকে 2-3 জন বেশ কয়েক জায়গায় প্রশ্ন করেছিলেন, আমি তাদেরকে কল ব্যাক করে বুঝিয়ে দিয়েছি, আবার অনেককে মেসেজ করে বুঝিয়ে দিয়েছি। তো এইভাবে আমি বুঝিয়ে দেবো, প্রশ্ন করলে বুঝিয়ে দেবো, কিন্তু পড়াশোনা করে আমাকে প্রশ্ন করতে হবে। পড়াশোনা না করে যদি বলেন স্যার এত ধারা আমাকে বুঝিয়ে দেন, আমি সেক্ষেত্রে বুঝিয়ে দেবো না। আপনি বোঝার চেষ্টা করেন, বুঝতে না পারলে বলবেন স্যার এত ধারার এই জায়গায় বুঝিনি। তার মানে স্পেসিফিক আমাকে প্রশ্ন করতে হবে এবং বোঝাতে হবে আপনি বোঝার চেষ্টা করেছেন। অথবা আমাকে বললেন যে স্যার এত থেকে এত ধারা আলোচনা করেন, আবার আলোচনা তো করেছি, সেটা তো ভিডিওতে আছে, সেটা আরেকবার দেখে নেন, আমাকে এত কষ্ট দেওয়ার কি আছে? হুম। তবে একটা প্রশ্ন, হুম। এটা হলো পার্ট 2 এর ওই এমসিকিউ এর 25 পার্ট নাম্বার দুয়ের প্রশ্নটা। পার্ট 2-এর এমসিকিউ। হ্যাঁ, আচ্ছা, আমি পরে যাচ্ছি, আগে এখানে কারো আলোচনা মানে প্রশ্ন আছে কিনা এই জায়গায় আছে ক্লাস থেকে সেটাকে জেনে নিই, তারপর আপনি ওখানে যাচ্ছি আচ্ছা ক্লাসে শেষে, অথবা আমি আচ্ছা, ক্লাস কেটে দিয়ে আপনাকে কল ব্যাক করছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে কামরুজ্জামান ভাই একটা মেসেজ দিয়েছিলেন, সেটা হচ্ছে যে আদালত থেকে মামলা আপিলের জন্য যাবে সেই আদালতের এখতিয়ারের বেশি দণ্ড দিতে পারবে না। সেটাই তো, মনে করেন চুরির মামলায় সর্বোচ্চ কারাদণ্ড দেওয়া যায় হচ্ছে 10 বছর, কিন্তু দায়রা জজে যদি আপিল হয়, দায়রা জজ তো আর মৃত্যুদণ্ড দিতে পারবে না চুরির মামলায়। ম্যাজিস্ট্রেট যতটুকু দিতে পারতো ততটুকুই দিতে হবে দায়রা জজ। দায়রা জজের নিজের এখতিয়ার আছে বলে যে তিনি বেশি সাজা দেবেন তা না। কারণ ওই মামলাতে তো বেশি সাজা দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ ওই ধারাতে সর্বোচ্চ সাজার বিধান কোথায় দেওয়া আছে? পেনাল কোডে তো দেওয়াই আছে। বা যদি অন্য আইনের মামলা হয়, যেমন মাদকের বা নারী শিশুর বা যৌতুকের হোক বা এনএ অ্যাক্টের হোক, এনএ অ্যাক্টের মামলায় কিন্তু 1 বছরের বেশি সাজাই দেওয়া যায় না। সেক্ষেত্রে তো সাজা যদি আপনার নিম্ন আদালত 6 মাস দেয়, সর্বোচ্চ সাজা চেকের মামলায় 1 বছর দিতে পারবে, আপিল আদালত তার বেশি তো দিতে পারবে না। বিষয়গুলো এরকম। তো আশা করি কামরুজ্জামান ভাই বুঝতে পেরেছেন।